মানে আমার জীবনে কোনো রকম ইঞ্জিনিয়ারিং করার স্কিল নাই। আপনি তো ডাক্তার। মানে 2024 আমাকে আওয়ামী লীগ থেকেই বলা হয়েছিল, মানে ডিজিএফআই থেকে বলা হয়েছিল যে আমি যাতে নমিনেশন পেপার নেই, কিন্তু আমি নেই নাই। এই যে আপনি যে সবাইকে বললেন আপনার জন্য ছেলে খুঁজতে বা করবেন, একটু রিকোয়ারমেন্ট বলেন আমাদেরকে। থাকে না একটা মানুষের রিকোয়ারমেন্ট? মেয়েদের দৃষ্টিতে তো সোসাইটিটা অনেক কুৎসিত। পিল্লাটি। এই তুমি আমার ক্যারেক্টার বাড়ায় দাও। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। এই নববর্ষে আলাপের নতুন সংযোজন রেড কার্পেট উইথ জেরিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ও জেরিটা আমি নুসরাত জাহান জেরি আছি আপনাদের সাথে, এবং আলাপের এই রেড কার্পেট উইথ জেরির প্রথম পর্বে আমাদের কাছে এমন একজন অতিথি আছেন, তার নামের আগে আসলে কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন আসলে নেই। তার ঝুলিতে আছে জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার এবং আরও অন্যান্য অনেক পুরস্কার এবং দুর্দান্ত সব সিনেমা, নাটক, যদিও তিনি এখন নাটক করা বন্ধ করে দিয়েছেন। বলছিলাম আজমেরি হক বাঁধনের কথা। শুভ নববর্ষ, কেমন আছো তুমি? আমি ভালো আছি। শুভ নববর্ষ আপা। আমি প্রথমেই জানতে চাইবো একদম কমন প্রশ্ন, অনুভূতি কেমন? কোনটার? এই যে আমি যে ৭ দিন চেষ্টা করার পরে এই বর্ণতা এক্সপ্রেসের একটা টিকিট আমি পেয়েছি, এবং সেটার জন্য যে আমাকে ৭টা দিন অপেক্ষা করতে হয়েছে। তো এই তোড়জোড় ধুমধামে যেই বর্ণতা এক্সপ্রেসের সেলিব্রেশন হচ্ছে, সেই ব্যাপারের অনুভূতি কেমন? এইটার অনুভূতি আসলে বলে প্রকাশ করা একটু ডিফিকাল্ট, বিকজ আমি আগে যে কাজগুলো করেছি, যে সিনেমাগুলো করেছি, রেহানা মারিয়াম নূর, এশা মার্ডার, ওগুলো আসলে আমাকে অলমোস্ট জোর করে অডিয়েন্সকে টেনে এনে হলে দেখাতে হয়েছে। মানে আমাকে সবাই বলতো যে রেহানা মারিয়াম নূরের জন্য মানে আমি যেভাবে প্রচার করতাম বা আমি হলে যেভাবে ভিজিট করতাম, তো এটা নিয়ে অনেক হাসাহাসি হতো মিডিয়াতে, যে এই মেয়ে ঘাড়ে ধরে সবাইকে সিনেমা দেখাচ্ছে। তো এশা মার্ডারের ক্ষেত্রে আমি তাই করেছি, বিকজ আমি ওগুলো নারী প্রধান গল্প, এবং ওই গল্পগুলো আসলে দর্শক নন্দিত হওয়াটা একটু ডিফিকাল্ট, বিকজ মানে গল্পের জন্য মানে হয় না যে যেই গল্পগুলো মানুষ আসলে দেখে স্বস্তি পায় না, সেই রকম গল্প আসলে অন স্ক্রিন অনেকে দেখতে পছন্দ করে না। তো এইবার হচ্ছে আমাকে যখন তানিম প্রথম ফোন করেছে, তো তখন তানিমকে আমি বলেছি, তানিম এখানে চিত্রা তো আমার পক্ষে করা সম্ভব না, চিত্রা একটা ইয়াং মেয়ের মানে ক্যারেক্টার, সো নিশ্চয়ই তুমি আমাকে দুইটা ক্যারেক্টার আমি চিন্তা করেছিলাম, একটা হচ্ছে যেটা মমো করেছে আফিয়া, অথবা মন্ত্রীর বউ যে কোনো সুরমা। তো আমি বলেছি তারপরও এটা ছোট স্ক্রিন টাইম, তারপর আমি করব কেন জানো? তো বলছে কেন? আমি একটা সুপারহিট সিনেমার পার্ট হতে চাই, আমি দেখতে চাই সুপারহিট সিনেমার পার্ট হলে কেমন লাগে, ফিলিংটা কেমন। তো মানে বলছিলাম এইটা, বাট তারপর আছে না যে দর্শকের তো আসলেই ওইভাবে পছন্দ করতে হবে, বাট এইভাবে যে মানুষ পছন্দ করবে, মানে আমার আত্মীয় স্বজনের সাথে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, বিকজ ওরা ভাবছে টিকিট দিতে পারছেন না? টিকিট দিতে পারছি না, কেন দিতে পারছি না, স্পেশাল শো কেন হচ্ছে না, মানে আমরা যে একটা স্পেশাল শো করব সেইটারও সময় পাচ্ছি না, বিকজ এত শো, এত হাউসফুল যাচ্ছে। সো এইটার একটা আলাদা মজা, এবং সেই মজাটা আমি নিতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। এটা তো গেলো দেশের কথা। দেশের বাইরেও কিন্তু মানে আমেরিকা ও কানাডার বক্স অফিসে টপ অস্ট্রেলিয়াতেও, চার্টে, হ্যাঁ। অস্ট্রেলিয়াটা আমি জানতাম না, থ্যাংক ইউ। প্রথম বাংলাদেশি সিনেমা হিসাবে সেরা 20-এ আসলে বর্ণতা এক্সপ্রেস গেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য প্রথম সিনেমা এটা। আমি এই সিক্রেট জানতে চাই যে প্রথম সিনেমা হিসেবে রেহানা মারিয়াম নূর কানে অফিশিয়াল সিলেক্ট, প্রথম সিনেমা হিসেবে বর্ণতা এক্সপ্রেস টপ চার্টে চলে গেছে। এই যে প্রথম সবকিছু প্রথম এর সিক্রেট একটু জানতে চাইবো। এটা তো তুমি খুবই ইন্টেলিজেন্ট আসলে, তোমাকে কিন্তু আমার আগে থেকে পছন্দ, বাট তুমি তো এই প্রশ্নটা করে আমার মনটা নিয়ে নিলা, বিকজ আমি হয় না যে মাস্টার যে সিনেমাটা নিয়ে আমরা নেদারল্যান্ডসে গেছি, ওইটাও প্রথম বাংলাদেশি সিনেমা যেটা হচ্ছে ওই মানে বিগ স্ক্রিন যেই কম্পিটিশনটা আছে ওইটার জন্য কম্পিট করেছে, এবং ওখানে অ্যাওয়ার্ডও পেয়েছে। সো মানে অনেক কিছুর প্রথমের সাথে আমার নামটা যুক্ত, সো এটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমি এটা আপনি কোনো একটা ইন্টারভিউতে বলেছেন যে এই যে ডিরেক্টর, যে গল্প, এগুলো আপনি চুজ করেন, এবং আপনার ডিরেক্টর অনেক ভদ্র, ভালো এবং দুর্দান্ত ট্যালেন্টেড, এটা আপনি নিজে চুজ করেন। তো এই সবকিছু মানে সিক্রেটটা কি? আপনি যেটাই চুজ করছেন আসলে সেটাই হলো যে একটা ধারা হয়ে যাচ্ছে। না, এইটা আমার কাছে মনে হয় প্রথমত আমার ম্যাচুরিটি, এটা ইম্পর্ট্যান্ট। আমি অনেক বুঝে চুজ করি এবং অনেক কিছু স্যাক্রিফাইস করি, মানে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যেটা করতে হয় সেটা হচ্ছে আর্থিক
ফিনান্সিয়াল স্যাক্রিফাইস। সেটা হচ্ছে যে আমি চাইলে ধরো আরো অনেকগুলো কাজ করতে পারতাম, অনেক কিছুর সাথে ইনভলভ হতে পারতাম, তখন হয়তো এই ভালো কাজগুলো আমার পর্যন্ত আসতো না। তারা আসার আগেই ভাবতো যে আচ্ছা ওকে তো সারাক্ষণ স্ক্রিনে দেখা যায়, ওকে হয়তো আমরা এই কাজের জন্য বলবো না। কিন্তু আমাকে কিন্তু এই স্যাক্রিফাইসটা করতে হয়েছে যে না ঠিক আছে, আমার আসলে এতটুকুই দরকার। আমি কিন্তু খুব বুঝে চলি যে আমার আমার লাইফের জন্য এতটুকু দরকার, আমার মেয়েকে পড়াতে হবে, আমার ঠিক মতো চলতে হবে, ব্যাস, এর এর বেশি আমার দরকার নাই। তো এইটা করে অ্যান্ড আমার ম্যাচুরিটি ডেফিনেটলি এত বছরে ধরো এক ধরনের ফিল্টার আমার আছে, যেই ফিল্টারে আমার ধরো আমি সেটা ডেভেলপ করেছি, যেই ফিল্টার শুধুমাত্র ট্যালেন্টেড ডিরেক্টরদেরকেই চুজ করছে। হ্যাঁ, আপনি বলেছেন না, আপনি ব্রেইনে সিগন্যাল দেন যদি আমি এটার জন্য সৎ থাকতে হবে আপনাকে, একদম একদম ব্রেইনে আপনি সিগন্যাল আমি দেন। কিন্তু খুবই এটাতে বিশ্বাস করি এবং এটা কিন্তু সত্যি কাজ করে। যারা মেডিটেশন করেছে তারা এটা সম্পর্কে জানে, বাট এটা কিন্তু সত্যি ওয়ার্ক করে। হ্যাঁ, আমিও ম্যানিফেস্টেশনে হ্যাঁ, বিশ্বাস করি আমি যে আমি আসলে খুবই এই ধরনের কাজ বিশ্বাসী চাই। এবং হ্যাঁ। এটা কিন্তু হয়। মানে এইটার জন্য তোমাকে ডেফিনেটলি অনেক অনেস্ট থাকতে হবে, যেটা তুমি বললা। অনেস্ট থাকতে হবে এবং ডেডিকেটেড থাকতে হবে। তুমি মনের মধ্যে ধরো কোনো রকমের হিংসা, বিদ্বেষ, তারপরে হচ্ছে ক্রোধ, এগুলো নিয়ে তুমি যদি ম্যানিফেস্ট করতে থাকো তাহলে সেটা হবে না। মানে আমার ম্যানিফেস্টেশন থাকেই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো কাজ করতে চাই এবং সেই কাজগুলোর মাধ্যমে মানুষ আসলে আমাকে আজীবন মনে রাখবে। সো ওইটা আমার কাছে মনে হয় যে খুব ওয়ার্ক করে। একটা সময় সেই লাক্স চ্যানেল এর পর থেকে আপনার নিজেকে আপনি নিজে বলতে আপনি নুহাসের আর্টিস্ট, হ্যাঁ। এবং আপনার একদম হলো যে বলতে আপনি নিজে বলেছেন যে না কুচু একটা ব্যাপার থাকতো যে আমি তো নুহাসের আর্টিস্ট, অন্যদেরকে পাত্তা না দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, তখন হ্যাঁ, বয়সও কম ছিল ছিল। অবশ্য। এবং পরবর্তীতে যে দারুচিনি দ্বীপের যে গল্প আমরা জানি, আপনার বোধহয় ওনার ক্যারেক্টারটা করার কথা ছিল, যেটা হ্যাঁ, মনুরাপা পরে করেছেন, আপনি পরীক্ষার জন্য সেটা করতে করিনি। পারেননি হ্যাঁ। বা করেননি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বনলতা এক্সপ্রেস, এটা হুমায়ুন স্যারের কিছুক্ষণ গল্প অবলম্বনে, এবং আপনি নিজেই বলেছেন যে প্রথমে যে স্ক্রিন টাইম আসলে কম খুবই থাকা সত্ত্বেও হলো যে আপনি এই কাজটা করেছেন বা দুর্দান্ত একটা কাজের পার্ট আপনি হতে চান। তো এর বাইরে গিয়ে হলো যে প্রথমে থাকে না, আমাদের তো একটা খুব স্টিরিওটাইপ একটা ব্যাপার হুম, আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা যদি আমাদের জাতীয় ইন্ডাস্ট্রির কথাই হুম, বলি, যে আচ্ছা ও তো এত ছোট ছোট কাজ করে, ও হুম, যতই আগে বড় কাজ করুক যাই করুক, ছোট ছোট ক্যারেক্টার করে, এখন ক্যারেক্টার আর্টিস্ট নাম হুম, হয়ে যায়, টাইপকাস্ট হুম, হয়ে যায় ক্যারেক্টার আর্টিস্ট। তো এত দুর্দান্ত ফ্যাসিনেশন হুমায়ুন আহমেদকে নিয়ে থাকার পরেও হুম, কোনোভাবে কি মাথায় একবার এসেছে যে স্ক্রিন টাইমটা আসলে কম, বা হুম। এটা একটু বাড়লে ভালো হইতো, বা কোনোভাবে কি এটাকে আসলে ইঞ্জিনিয়ারিং করা যায় কিনা? ইঞ্জিনিয়ারিং করার ক্যাপাবিলিটি আমার নাই। এটা অনেকেই করে থাকে। এই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা আছি, এটা এই সত্যটাও মানুষের জানা দরকার। এই ধরনের ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রচুর হয়ে থাকে। যে এটা কিন্তু এটা একটা স্কিল যেটা মানুষের ডেভেলপড হইতে হয়। আমার সেই স্কিলই নাই। মানে আমার জীবনে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং করার স্কিল নাই। আপনি তো মানে ডাক্তার। মানে আপনি তো ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ারিং। সো আমার কোনো ক্যাপাবিলিটি নাই যে আমি একটা ইঞ্জিনিয়ারিং করে কাউকে ধরো ম্যানিপুলেট করব, করে আমি বলবো যে এই তুমি আমার ক্যারেক্টার বাড়ায় দাও, তুমি এটা করো আমার জন্য, ওইটা করো, বিকজ আমার আমার সেই ক্যাপাবিলিটি নাই। বাট আমার এক সেকেন্ডের জন্য আসলে ওই ইনসিকিউরিটিটা হয় নাই তানিমের সাথে কাজ করতে গিয়ে, যে আমার স্ক্রিন টাইম কম এবং আমি এই সিনেমাটা করব এবং এরপরে আমাকে সবাই ভাববে যে ও আচ্ছা ওকে ছোট ছোট ক্যারেক্টারগুলোতে বলা যায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা চরিত্রই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা চরিত্রকে সম্মান করাটা খুব জরুরি। তো আমি যদি এই নাকুচা ব্যাপারটা দেখাই যে আমি শুধু সেন্টার ক্যারেক্টারই করি, আমি আসলে অন্য ক্যারেক্টার করি না, এটাতে আমার অন্য আর্টিস্টদেরকে আসলে অসম্মান করা হয়। সেই অসম্মানটা আমি করতে চাই না। আর বাস্তবতা একটা ব্যাপার আছে। মানে আমি যদি মনে করি যে আমি রেহানা মারিয়াম নূরের মতো সিনেমার জন্য ওয়েট করব, মানে সেটা গত ৫০ বছরের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে হচ্ছে প্রথম একটা সিনেমা যেটা কানস ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট হয়েছে। তো অফিসিয়ালি রাইট। এখন অফিসিয়ালি সিলেক্ট হয়েছে, এখন আমার আরো ৫০ বছর হয়তো ওয়েট করতে হবে আরেকটা রেহানা মারিয়াম নূরের মতো সিনেমার জন্য। তো নিশ্চয়ই আমি এত বছর বাঁচবো না। কাজ না করে হ্যাঁ, বসেও থাকতে বসেও পারবেন না থাকতে আপনি, পারবো রাইট না। রাইট। বিকজ বাস্তবতা অনেক কঠিন। আমার মেয়েকে চালাইতে হয়, আমার নিজের চলতে হয়। সো মানে যখন প্র্যাকটিক্যালি আমি চিন্তা করব, আর যেহেতু আমার ওই ধরনের কোনো পার্টনার নাই লাইফে যে আমাকে চালাবে অ্যান্ড আমার সবকিছু করবে। সো আমার আমার নিজেরটা নিজের করতে হয় অ্যান্ড ওই বাস্তবতায় ডেফিনিটলি আমার কাজটা কন্টিনিউ করতে হবে। এই যে মেয়েকে চালাইতে হয়, কিন্তু আপনি আমাকে বলছেন আপনার মেয়ে তো এখন বড় হয়ে গেছে, মেয়ে একদম। এখন চালানো শুরু করেছে আপনাকে। আপনি বলছিলেন যে এই বর্ণতা এক্সপ্রেসের স্ক্রিপ্ট হুম, যখন আসে তখন আপনার মেয়ে আপনাকে বলেছিল যে মা তুমি অনেক ডার্ক ক্যারেক্টার হুম, করো, হুম, অনেক হুম। শেডি ক্যারেক্টার করো, এবার তুমি তুমি এই কাজটা করো। হ্যাঁ, তো এই কাজে আসলে মেয়ের যে ওপিনিয়ন নেওয়াটা, এটা কি কেমন লাগে? খুব ভালো লাগে।
মানে যেটা হয় যে আমার আর আমার মেয়ের রিলেশনশিপটা খুবই ধরো বেস্ট ফ্রেন্ডের মতো। তো বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কি হয় তুমি দেখবা ঝগড়াও হয় কিন্তু। হ্যাঁ। অনেক ডিসএগ্রিমেন্ট হয়। অনেক কিছু নিয়ে ধরো আমাদের নানান রকমের ঝামেলা হইতেছে যে এইটা ও পছন্দ করতেছে, আমি করতেছি না, আমি করতেছি, ও করতেছে না। এরকম নানান রকমের জিনিস আছে। বাট একটা সময় যে আমরা আবার দুইজন দুইজনের বন্ধু। মানে আমরা গল্প করতেছি, আমরা শেয়ার করতেছি, ও আমাকে সাপোর্ট, ও আমার সাপোর্ট সিস্টেম, আমি ওর সাপোর্ট সিস্টেম। সো এইটা আছে, এটা ডেভেলপ করেছে। সো উইথ টাইম মানে তুমি এটা খুব ভালো বুঝবা। আমার কাছে মনে হয় যে সময়ের সাথে মা-মেয়ের এই সম্পর্কটা খুব ইন্টারেস্টিং হয় খুবই কিন্তু। ইন্টারেস্টিং। আমাদের দেশে একটা কথা আছে যে মা মেয়েরা আসলে বাবা লক্ষ্মী বা ঘেঁষা হয়, হ্যাঁ, আবার হ্যাঁ। ছেলেরা হয় মায়ের। কিন্তু আমাদের জীবনে বোধহয় একটু হ্যাঁ, উল্টো হয়ে গেছে। আমরা উল্টো আমাদের হয়ে মায়ের গেছে। সিঙ্গেল মাদারদের এরকমই হয়, ছেলে হোক বা মেয়ে হোক, দে গেট ভেরি ক্লোজ হ্যাঁ, টু একদম। দেয়ার চিলড্রেন। আমরা এবার বনলতা এক্সপ্রেসেই ফেরত যাব। বনলতা এক্সপ্রেসের যে সুরমা চরিত্র, হুম, আমরা যদি আমি স্পয়লার না দিয়ে যদি বলতে চাই, আপনি মন্ত্রীর বউ, কিন্তু হ্যাঁ, দিন শেষে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী আপনার কল আসলে রিসিভ রিসিভ করে। করেছে, কিন্তু যেখানে হলো যে মন্ত্রী সাহেব টেনশনে হ্যাঁ। আছে। সেই ক্ষেত্রে বাস্তব জীবনের আজমেরি হক বাঁধন কি সুরমার মতো কিং মেকার কেউ কিনা ওরকম? সেরকম মানুষ মনে করে বাট আসলে আমি না। এটা হচ্ছে সত্যি কথা। মানে মানে আপনি আপনি কিং আমি মেকার? আমি খুবই সাধারণ একজন মানুষ। কিন্তু মানুষ দূর থেকে আমাকে অনেক কিছু মনে করে। বুঝছো? জুলাইয়ের অভ্যুত্থানের পর তো আমাকে সিআইএ জুলাই এজেন্ট, না, আপনি তো তারপরে ভারতের হচ্ছে চর। ওইটা তো ভারতের চর তো ধরো ঠিক আছে। মানে ধরো তোমাকে ঠিক একটা আছে। বলল রয়ের এজেন্ট বলল তোমার একটা ছোট-মোটো। তোমাকে সিআইএ এর এজেন্ট বলতেছে। তারপরে আমার একটা ফ্রেন্ড বলছে মুসাদের এজেন্ট যখন বলছে তুমি জানো না যে তুমি সবচেয়ে হাইয়েস্ট মানে র‍্যাংকিং এ যাতে চলে আমি গেছো। ওই যাতে উঠে গেছে হ্যাঁ, আর কি, ওই যে যে তুমি গোয়েন্দাদের মুসাদের হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ। সো এই সিচুয়েশন এ আমাকে ফেলে দেয়। তো এটা মানুষ মনে করে বাট আমি আসলে খুব কিন্তু আপা সাধারণ আপনি যে একজন বললেন মানুষ। আপনি আসলে আর্থিকভাবে মানে খুব স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আপনি, আমরা তো জানি যে আপনি অনেক টাকা পেয়েছেন, মানে আমি আপনাকে তো ২০০ কোটি। আপনাকে হ্যাঁ অনেক টাকা দেওয়া হয়েছে জুলাই আন্দোলন করার হ্যাঁ, জন্য। ২০০ কোটি টাকা দেয়া হচ্ছে কিন্তু সে টাকাগুলো আসলে স্পেস এ আছে। তো এটা কি আর্টেমিস 2 এর সঙ্গে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। ওরা ওইখানে কোথাও একটা রেখে চলে ঘাটি আসছে। হ্যাঁ, এখন আপনাকে আসলে আর্টেমিস 3 তে যাইতে হবে মনে যাইতে হচ্ছে হবে টাকাগুলো নিয়ে তারপরে আসার নিয়ে জন্য, আসার নাকি? জন্য। হ্যাঁ, হ্যাঁ। খুব শিগগিরই যাবো হয়তো। এই জুলাই আন্দোলন থেকেই হুম, হলো যে আমার একটা, আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে আমি দেখতে পেয়েছি আপনি যখন জাতীয় পুরস্কার হ্যাঁ, পেয়েছেন, আপনি শোবিজ টুনাইটে বোধহয় হুম, যমুনা টেলিভিশন, আপনি বলছিলেন যে আহ, প্রধানমন্ত্রীর প্রধানকালীন প্রধানমন্ত্রীর হাত থেকে যখন আপনি হুম, পুরস্কার নিচ্ছিলেন তখন আপনি বলেছিলেন যে আমরাও ছবি তুলতে চাই, হুম, হুম। পরবর্তীতে হয়তো সুযোগ নাও পেতে পারি, হ্যাঁ, এবং আপাকে কোনোদিনই দূরের মানুষ বলে মনে কখনো হয়নি। মনে হয়নি কখনোই মনে তখন। হয়নি। হ্যাঁ। তো এই এই যে যে ঘটন অঘটন যাই ঘটলো আমাদের এই 2 বছরে, দেশ হুম। 24-25 পার হয়ে আমরা 26-এ, তো এ- এই মুহূর্তে আপাকে আপনার কি মনে হয়, বা কত কাছের বা কত দূরের মনে না হয়? আমি একটা কথা বলি। উনার যে ব্যবহার ছিল মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, আমার সাথে তো আর উনার কোনো পলিটিক্যাল রিলেশনশিপও ছিল না, কোনো রকমের বিজনেস ডিলও ছিল না। সো উনি যখন নরমালি আমার সাথে মিট করছেন বা দেখা করছেন, উনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। তখন উনি কিন্তু আমার সাথে খুবই সাধারণ মানুষের মতো বিহেভ করছেন। যেটা আমার ভালো লাগে। যেটা এখন তারেক রহমানের বিহেভিয়ারও আমি মুগ্ধ। এখন কিন্তু কারো বিহেভিয়ারে মুগ্ধ হওয়া, ইভেন আমি কিন্তু জামাতের আমির যে, উনার বিহেভিয়ারও মুগ্ধ হয়ে যাই মাঝে মধ্যে। উনার কথা শুনলে, উনার বাচনভঙ্গি, উনার মানুষকে এই যে আঘাত না করে কথা বলার যে প্রবণতা, এটা আমাকে কিন্তু মুগ্ধ করে। কিন্তু তাদের এইসব আচরণে মুগ্ধ হওয়া মানে এই না যে তাদের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড কিংবা আইডিওলজিক্যাল স্ট্যান্ডের সাথেও আমি একমত হব। হ্যাঁ, তা আমি তা বোঝাতে বটে। পেরেছি? আমি সো সেটাই বুঝতে সো পেরেছি। যখন আমি শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, আমি যখন স্টেজে গেলাম, আমি ওনাকে এটাও বলেছিলাম যে সবাই বলছে আমি আর আপনি প্ল্যান করে একই কালারের শাড়ি পরেছি। এবং তখন আমাদের একটা খুব ইন্টারেস্টিং হাসির ছবিও আছে। উনি একদম খিলখিল করে হেসে ফেলেছে। তো আমি বললাম যে আমাকে যখনই উনি ভেতরে ঢুকলেন, স্টেজে আসলেন, সবাই বলছে, "কি ব্যাপার বাঁধন? তোমরা প্ল্যান করে শাড়ি পরছো?" আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান করে পরছি।" অ্যান্ড যখন উনি বাচ্চাদেরকে ডেকে নিচ্ছিলেন যে, "তোমরা আসো আমার সাথে এসে ছবি তুলো।" তখন আমি ওনাকে বললাম যে, "আপনি যে বাচ্চাদেরকে ডেকে নিচ্ছেন ওদের আরো সুযোগ আছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার। বাট আমার আর সুযোগ নাই।" তো হোয়াট ডু মিন আর সুযোগ না, নাই? কারণ বাংলাদেশে তো নারী প্রধান গল্প ওইভাবে হয় না। এবং আফটার 40, আমি এখন 43, মানে আফটার 40 ধরো আমরা ক্যারেক্টার যে পাই, এটাই আকাশ থেকে, মানে ধরো আল্লাহর রহম ছাড়া আর কিছুই না। বিকজ বাংলাদেশে তো ধরো মনে করে যে মানে একটা মেয়েকে জাস্ট অর্নামেন্ট হিসেবে ইউজ করতে পছন্দ করে।
স্ক্রিনে। সো সেই ক্ষেত্রে ধরো এইবার ঈদে রায়হান রাফি খুব ভালো একটা স্টেপ আমি নিয়েছে। যেতাম হ্যাঁ। আপনাকে ওই প্রশ্ন করতে, কিন্তু আর একটু জিজ্ঞেস করবো, এই তার এই ভালো ব্যবহার কি কোনো কারণে আপনার ব্যক্তিগত, আপনি বলেছেন যে ওই সময় আপনার দরকার ছিল, ওর বাইরে তার হুম, ভালো ব্যবহার কি আওয়ামী লীগের ওই সময়কার হুম, ক্যাম্পেইন হুম। করতে আপনাকে কিছুটা উদ্বুদ্ধ করেছিল কি? না, ওইরকম কিছু না। ওটা আমার সম্পূর্ণ দরকারই। ব্যক্তিগত আমি দরকারটা দরকার ছিল এই থেকেই আমি জন্যই। গিয়েছি এবং আমি আমার হ্যাঁ। স্বার্থে ব্যবহার করেছি। হ্যাঁ। এই এই লাইন আমি যতবার শুনি হ্যাঁ, ততবার আমি মুগ্ধ। এই দেখেন, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছি, আর ইউ দ্য হ্যাঁ। কিং মেকার? দিস ইজ দ্য ওয়ান অফ দ্য কোয়ালিটি, মানে এটা কিন্তু হুম। একটা দুর্দান্ত কোয়ালিটি। কিং মেকারদের এই ধরনের কোয়ালিটি থাকে আপা, যে তাই না? তারা আসলে তাহলে ভবিষ্যৎ আমার উজ্জ্বল। মনে হচ্ছে এখন আর হলো যে কিং মেকার না, আপনি আসলে কিংই হয়ে যাবেন, এই ও ধরনের একটা মাই ব্যাপার। গড! এটাই বাকি আছে এখন। নিজের সিনেমা ছাড়া এই ঈদের যে হ্যাঁ। যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, কোন কোন সিনেমা দেখা হয়েছে? প্রেসার কুকার, দম। আর বাকি দুটো আমি দেখব জাস্ট আমার নলেজ বাড়ানোর জন্য। বাট বাকি দুটো দেখার আমার খুব একটা আগ্রহ নাই। বিকজ ওদের ট্রেলার বা অন্য কিছু দেখে আমি কি খুব বলেন, একটা ঈদ মানেই তো সবাই বলে যে শাকিব খানের সিনেমা, তো শাকিব খানের সিনেমা আপনার আগ্রহ নেই দেখা? আমার ওই আগ্রহটা তৈরি হয়নি উনার এইবারের ট্রেলার দেখে বা গান দেখে। আর প্রেসার কুকার দেখে আমি খুবই হাইলি ইমপ্রেসড রায়হান রাফির উপর। আমি মানে হয় না যে আমার অনেক একটা কষ্ট ছিল ওর উপরে যে ও এত সাকসেসফুল একটা ডিরেক্টর, ও কেন ধরো নারী বিদ্বেষী গল্পগুলোকেই চুজ করে। তো ওই জায়গা থেকে আমার একটা আক্ষেপ ছিল, একটা কষ্ট ছিল যে ওর মতো ডিরেক্টরদের উচিত আসলে এমন কিছু নিয়ে কাজ করা যেগুলো সোসাইটির উপর ইম্প্যাক্ট রাখবে। তো সেইটা ও প্রেসার কুকার দিয়ে আসলে কিছুটা হলেও আমি মনে করি যে আমার আশা পূরণ করেছেন। আমি অনেক গ্রেটফুল ওর কাছে। অ্যান্ড নাজিফা তুষি যে সেন্ট্রাল ক্যারেক্টার যে করেছে সে অসাধারণ অভিনয় করেছে। আর দমে নিশু অসাধারণ অভিনয় করেছে। আর দমের হচ্ছে মানে ভিজুয়ালি যেভাবে আমাদেরকে স্ক্রিনে দেখানো হয়েছে সেইটা নতুন বাংলাদেশের সিনেমার জন্য। এই যে সিনেমা, আমরা যদি নাটক, উপস্থাপনা, হুম, তারপরে সিনেমা সবকিছু মিলে যদি আমরা হিসাব করি, হুম, বাঁধনের প্রায় 20 বছর হয়ে গেছে হুম, ইন্ডাস্ট্রিতে। সেই হলো যে লাক্স চ্যানেলের সুপারস্টার বাঁধন, আজমেরি হক বাঁধন থেকে আজকের হুম, যখন আমরা বলি যে আজমেরি হক বাঁধন, আমাদের একটু উঠে আসে বলতে হুম, হচ্ছে। অ এই জার্নিটা আসলে মানে তখন আমরা যদি কম্পেয়ার করি, হুম। আপনি এমন একটা জিনিস আমাদেরকে একটু, আমাদের দর্শকদেরকে আমাদেরকে জানান যে এমন একটা কি জিনিস যেটা তখন আর এখনকার পার্থক্যটা? আহ, তখন তো আসলে বয়স একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে ম্যাচুরিটি কিন্তু সময়ের সাথে আসে। মানে তোমার যত অভিজ্ঞতা হবে, যত তুমি আসলে জীবনটাকে দেখবা, তত তোমার কিন্তু মানে তোমার তোমাকে বোঝার ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসবে। সো তখন আসলে অনেক বাচ্চা ছিলাম। ওই যে বললাম না নুহাসের আর্টিস্ট। তারপরে আমাদেরকে সবাই বলতো সাবান সুন্দরী। আমি তো মহা খুশি সাবান সুন্দরী বলতেছে। বিকজ লাক্স তারকা আমি লাক্স চ্যানেলাই সুপারস্টার। সো আমি একটা মানে ওই ব্যাপারটা ছিল। বাট যত সময় গেছে তত মনে হয়েছে এগুলো এত মানে বাচ্চামি, এত ঠুনকো জিনিস না? সময়ের সাথে এই অনুভূতিগুলা যে আমার বোধোদয় হয়েছে, সেইটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখনো পর্যন্ত ধরো টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে এইটা যে নিজেকে নিজে বুঝতে পারাটা। এই যে এশা মার্ডারের সময় আপনি বলেছেন হুম। যে টানতে টানতে দর্শককে হলে নিয়ে হ্যাঁ, যাওয়া হ্যাঁ। লাগছে, কিন্তু বড় তো এক্সপ্রেসে হলো যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকেট এবং পাওয়া যাচ্ছে একদিন না। দুজনের একটা লম্বা হ্যাঁ। সময়ের জন্য টিকিট বুকড। তো এই দুইটা সিনেমার হুম। একটা কোন উপাদান আসলে হলো যে এই পার্থক্যটা ক্রিয়েট করছে বলে মনে করেন? ২ টা, একটা হচ্ছে ডিরেক্টর, একটা স্ক্রিপ্ট। তো সো এশা মার্ডারের হ্যাঁ। হলো যে ডিরেক্টর ডিরেকশনে স্ক্রিপ্ট। অবশ্যই ঘাপলা ছিল। ডিরেকশনে মানে যেটা তানিম নূর করেছে সেটা তো ডেফিনিটলি ছিল না। আর স্ক্রিপ্টেও অনেক মানে ল্যাকিংস ছিল। সো ওই জায়গা থেকে তো এই ২ টা একটা কারণ। আরেকটা হচ্ছে নারী প্রধান গল্প ছিল। এটা ৩ নাম্বার কারণ। আর রেহানা মারিয়াম নূর তো একটা দুর্দান্ত স্ক্রিপ্ট ছিল, দুর্দান্ত ডিরেক্টর ছিল। কিন্তু তারপরেও মানুষ দেখতে যায়নি। বিকজ এটা নারী প্রধান গল্প ছিল এবং এই গল্পটা মানুষকে সাফোকেট করে। মানে আল্টিমেটলি গিয়ে এই গল্পটা দেখে কোনো শান্তি লাগবে না। এটা দেখার পরে এক ধরনের অশান্তি তৈরি হবে নিজের ভেতরে, যেটা মানুষ বেশিরভাগ সময় চায় না। মানে মনে করে যে স্ক্রিনে আমরা কেন অশান্তি দেখব? আমরা দেখব হচ্ছে সুখ শান্তি আরকি, হ্যাঁ? কারণ অশান্তি তো নিজের লাইফে এত আছে। সো ওইটাকে আবার স্ক্রিনে আমরা খুব স্ক্রিনে প্রাঞ্জল জিনিস হ্যাঁ, দেখবো, যে আসলে সিরিয়াস টপিক স্ক্রিনে দেখবো আবার না। ওইটা দেখে মানে অস্থির হওয়ার তো কোনো মানে নাই। সো ওই জায়গা থেকে রেহানা মারিয়াম নূর দেখেনি এটা কেউ। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, সাবকন্টিনেন্টের অনেকগুলো হুম, ইন্ডাস্ট্রিতেই যখনই কোনো সিনেমা হিট হয়, হুম, তখন বলা হয় যেটা নায়কের জোরে হয়েছে, হুম, ডিরেক্টোরিয়াল মিডিয়ার হুম, ওইটুকু বাদ দিয়ে নায়কের জোরে হয়েছে।
আমি শুধু আমাদের দেশের কথাই বলি হুম যে অনেক নায়ক আছে যারা সিনেমা করলে ঈদে হুম হোক বা অন্যান্য সময় যখন হিট হয়ে যায় নায়কের জোরে হয়ে হুম যায়। আর যদি কোনো কারণে সিনেমাটা একটু ফ্লপ হয়, ফ্লপ অবশ্যই হয় নায়িকার বা জন্য হয়েছে। অবশ্যই নায়িকাটা ভালো হয় নাই, অন্য নায়িকা নিতে পারতো, অমুককে নিতে পারতো, তমুককে নিতে পারতো, হুম কখনো কখনো তো ডিরেক্টরের উপরে চলে যায়, ডিরেক্টর হুম আসলে করতে পারে না। সিনেমা ভালো হইলে শুধু একমাত্র নায়ক নিয়ে যায় এবং হুম সিনেমা খারাপ হইলে সেটা নায়কের জোরে হয়েছে, সেই হুম ব্যাপারটা মাঝে মধ্যে ভাবায়, মনে হয় যে এ কি। না, ডেফিনেটলি ভাবায়। আমাকে তো অনেক কিছু ভাবায়। এই যে শুধু নায়ক কেন্দ্রিক সিনেমা, এটি তো আমাকে ভাবায়। আমার আমার ইন্ডাস্ট্রি কেন এরকম হবে যেখানে শুধু নায়ক কেন্দ্রিক সিনেমা হবে? এইবার ঈদে তো আমি মহা খুশি। মানে এইবার ঈদে বনলতা এক্সপ্রেস হোক, প্রেসার কুকার হোক, দম হোক, ওই লেভেলের নায়ক কেন্দ্রিক সিনেমা না। মানে যে একদম নায়ক মানে মাচো ম্যান, একদম মানে অ্যাকশন করবে, লাফ দিয়ে এসে পড়ে গান করবে। এই কনসেপ্ট থেকে বের হতে পেরেছে। এবার ঈদের মানে ভালো ৩ টা সিনেমাই এই কনসেপ্টের ধারে কাছে নাই। সো আমি খুবই প্রাউড। অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলো দেখারও দর্শক আছে, সেগুলো দেখবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সব ধরনের সিনেমা হওয়াটা জরুরি। আর স্পেশালি মেয়েদের গল্পটা সামনে আসাটা জরুরি। এবং মেয়েদের গল্প মেয়েরা যখন বলতে শুরু করবে, তখন আমার কাছে মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং একটা গেম চেঞ্জিং একটা সিচুয়েশন হবে। কারণ হচ্ছে মেয়েদের দৃষ্টিতে তো সোসাইটিটা অনেক কুৎসিত। সো ওই কুৎসিত সোসাইটিটার সাথে যদি একটু কমেডি অ্যান্ড অন্য কিছু অ্যাড করা যায় তাহলে দারুণ হবে আমার কাছে মনে হয়। একটু অন্য জনরায় আমাদের একদম। একটু এটা হ্যাঁ, হবে। কারণ অত সিরিয়াসলি দেখানোর কিছু নাই। বাট আমরা আমাদের লাইফটা কেমন আমরা পিচ্য হই প্রতিটা মোমেন্টে, সেইটা আমরা অনেক সার্কাস্টিক ওয়েতেও দেখাতে পারি আমার কাছে মনে হয়। হ্যাঁ, বিশাল ভরদ্বাজের হলো যে আপনি খুফিয়া করেছেন। আপনার কাছে স্ক্রিপ্ট আসার আগে আরো বাংলাদেশের হুম, অনেক আর্টিস্টের কাছে কিন্তু স্ক্রিপ্ট গেছে এবং তারা বলেছে, রিকোয়ারমেন্ট দিয়েছে, এটা হুম, চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যখন এটা হুম। করলেন, তখন অ্যাগেইন আমার সেই বলতে হচ্ছে যে খুবই স্ক্রিন টাইম খুবই খুবই অল্প, কম। রাইট? তো এটা আসলে একটা বলিউডের সিনেমা, মানে এই ধরনের চিন্তা থেকেই হলো যে কি কাজটা করা হুম। হয়েছে? যে আমি প্রথমত কাজটা করেছি বিশাল ভারদ্বাজের জন্য। কারণ আমার তাকে খুব পছন্দ। হুম, সে একজন ডিরেক্টর হিসেবে আমার খুব পছন্দ এবং যখন আমি তার সাথে মিশেছি, তখন একজন মানুষ হিসেবে আমার তাকে ভীষণ ভালো লেগেছে। আরেকটা হচ্ছে টাবু। আমি তো তার প্রেমে এমনি তো মুগ্ধ। তাহলে অন স্ক্রিনে কেমিস্ট্রির জন্য না, আলাদা না। করে কিছু করা আমার লাগেনি? আমাকে বিশাল ভারদ্বাজ বলছে, "তোমার সাথে কি টাবুর বিয়ে দিয়ে দিব?" ইয়া আমা মানে মানে ছেলে ও মানুষে তো হ্যাঁ, মানে ও জাস্ট বলতেছে যে, "তোমার তো কোনো এক্সপ্রেশন দিতেই হচ্ছে না।" বিকজ আমি এক্সপ্রেশন দিয়েই আছি সারাক্ষণ। চোখে মুখে হ্যাঁ, প্রেম দেখা ওই যাচ্ছে টাবুর প্রেমটা প্রতি। একদম দেখা যাচ্ছে। অ্যান্ড আমার কিচ্ছু করতে হয় নাই। মানে সবাই আমাকে বলছে, "আল্লাহ! তোমাদেরকে কি ভাল লাগছে?" আমি বলি, "ভাই, আমার তো ভালো লাগার জন্য আলাদা কিছু করতেই হয় নাই। বিকজ আমি এত প্রেমে ছিলাম।" মানে সে এত ভালো মানুষ। মানে একে তো অ্যাক্টর হিসেবে তাকে আমার দুর্দান্তভাবে পছন্দ ছিল। কিন্তু আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে যাদেরকে আমি ভীষণ পছন্দ করতাম। তাদের কাছে যাওয়ার পরে তারা আমার কলিজাটা ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক আছে? তো এই ওই যে বলে চুরমারটা আইডলরা দূরে থাকলেই হ্যাঁ, ভালো দূরে হয়। থাকা ভালো। সো ওই চুরমারটা যে সে করে নাই, এটার জন্য তো আমি তার কাছে গ্রেটফুল। সো এই ২ টা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে আমার যে রেহানা মারিয়াম নূরের ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, তো ওর সাথে আমি ১ম আসলে এটা নিয়ে ডিসকাস করি যে আমার কি এত কম স্ক্রিন টাইমে কোনো সিনেমা করা উচিত কিনা। তো তখন ও আমাকে একটা খুব ভালো পরামর্শ দিয়েছিল যেটা আমি মেইনটেইন করি এখনো। ও বলেছে যে স্ক্রিন টাইম কতটুকু এটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে যে তোমার ক্যারেক্টারটা কতটুকু ইমপ্যাক্ট রাখতে পারবে। তো আমি বললাম, "একটা টাবুর পাশে কি আমাকে দেখা যাবে?" তো বলছে, "এটাই তো তোমার চ্যালেঞ্জ।" যে তোমাকে টাবুর পাশে টিকে থাকতে হবে স্ক্রিনে। তুমি যদি এই চ্যালেঞ্জ উতরাতে পারো তাহলে তুমি কুফিয়ার হ্যাঁ, তো তখন কি হয়েছে যখন আসলে রিভিউ গুলো আসা শুরু করেছে ইন্ডিয়াতেও, ওখানকার বেস্ট যারা ক্রিটিক আছেন তারা যখন রিভিউ দিচ্ছেন তখন তারা বলেছে যে এই কথাটাই উল্লেখ করেছে যে টাবুর পাশে কাউকে চোখে পড়াটা অনেক ডিফিকাল্ট বিকজ সে এত পাওয়ারফুল অ্যাক্ট্রেস। সো যখন তার পাশে কাউকে চোখে পড়ছে তার মানে সে তার অভিনয়টা দিয়ে সেই জায়গাটা উতরে গেছে। সো খুফিয়ার এইটা গল্পই তো আপনাকে দিয়ে হলো যে হ্যাঁ, সো শুরুটা হয় এবং যায় এই অক্টোপাসকে নিয়ে। জায়গাটা আমি বলব যে ডেফিনিটলি বিশাল ভারদ্বাজ একটা অনেক বড় ভূমিকা রেখেছে অ্যান্ড টাবু সে নিজে। বিকজ সে আমাকে না কখনো এটা বুঝতে দেয় নাই আমি বাংলাদেশ থেকে গেছি। আমি অত ভালো অ্যাক্ট্রেস কি অ্যাক্ট্রেস না প্রমাণ করতে হবে। মানে উনি আমাকে ভীষণভাবে আপন করে নিয়েছেন। তো যার জন্য আমার অ্যাক্টিং করতে কোনো রকমের দ্বিধা ছিল না। সো যার জন্য ক্যারেক্টারটা ওইভাবে আমি পোর্ট্রে করতে পেরেছি অন স্ক্রিন। এবার আসি বাংলাদেশের বেশ বিখ্যাত গল্প রবীন্দ্রনাথ এখানে এখানে কখনো কখনো খেতে আসেনি। সেই গল্পে হলো যে আপনি কাজ করেছেন ওপার বাংলার সৃজিত মুখোপাধ্যায়ের হলো যে ডিরেকশনে হুম, এবং বিভিন্ন টিভি মিডিয়া
পত্রিকা অন্যান্য জায়গা থেকে জানতে পেরেছি যে আপনার অভিজ্ঞতা আসলে খুবই বাজে। সেই অভিজ্ঞতা, বাজে প্রোডাকশন টিমের ব্যবহার, এগুলোর বাইরে যদি শুধু আমরা কন্টেন্টটা নিয়ে কথা বলতে চাই, আপনি কি মুস্কান জুবেরিকে সেখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে আপনাকে ইনকর্পোরেট করে, এই ব্যাপারটা থেকে আপনি কি হ্যাপি এই কাজটা নিয়ে? আমি হ্যাপি আমার ক্যারেক্টার নিয়ে। বাকি অনেক কিছুর অনেক ঝামেলা ছিল, বাট আমি যেভাবে মুস্কানকে দেখেছি এবং সৃজিত যেভাবে দেখাতে চেয়েছে, অ্যান্ড রাইটার যে ছিলেন নাজিমুদ্দিন ভাই, ওনার সাথে আমার প্রচুর কথা হয়েছে। তো উনি আমাকে এই সিরিজটা দেখার পর উনি আমাকে টেক্সট করেছেন যে বাঁধন, থ্যাংক ইউ আমার মুস্কানের সাথে জাস্টিস করার জন্য। তো অনেকে তো এমনও বলেছে যে এই মুস্কান ক্যারেক্টার আসলে জয়া আহসান করলে বেটার হতো, জয়া আহসানই করবে বলে সবাই ভেবে নিয়েছিল। সবাই আমার রাইটারও, হ্যাঁ, জয়া আহসানই করবে। আমার হ্যাঁ। রাইটার যিনি নাজিমুদ্দিন ভাই, ওনারও মাথায় ছিলেন জয়া আপু ডেফিনেটলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হলো যেটা কোনো ক্ষেত্রে মাথায় চাপ ক্রিয়েট করছে কিলো না ওই সময় যে জয়া আহসান যেটা করবে বলছে তার তো একটা আউটলুক, এখন হলো যেটা শিফট হচ্ছে যে, তো অডিয়েন্সের মনোযোগ এদিকে নিয়ে আসার ক্ষেত্রে কোনো এক্সট্রা প্রেশার ফিল করছেন কিনা? আমি অত প্রেশার ফিল করি না। আমি আসলে মুস্কানের প্রেমে পড়ে গেছি। মানে হয় না যে কোনো ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার আমার জন্য এক এক রকম জীবনে আসলে ভূমিকা রেখেছে, বা এক এক রকমভাবে এক একটা ক্যারেক্টারের সাথে আমি কানেক্টেড। সো মুস্কান জুবেরির ক্ষেত্রে যেটা ছিল, আমি আসলে ওর প্রেমে ছিলাম। সো যখন আমি বইটা পড়েছি, তখন আমার মনে হচ্ছে ও মাই গড, এইরকম দুর্দান্ত একটা ক্যারেক্টার, মানে এটাও হইতে পারে। অ্যান্ড সেই ক্যারেক্টারে আমাকে বলেছে, মানে আমি যখন ওদের ওখানে শুটে গেছি, ওই বাড়িটাতে যখন আমি ঢুকেছি, আমি একা একা ওইখানে হেঁটে বেড়াতাম, আমাকে মানুষ ভয় পেত। শুটের মধ্যে ওরা ভাবতো যে আমার মধ্যে কিছু একটা ভর করেছে, বিকজ আমি একা একা ওই আঁচল ছেড়ে দিয়ে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্যারেক্টারের মধ্যে একদম হলো যে যেটাকে একদম হ্যাঁ, মানে মিশে ওই যাওয়া বলে। বাসাটা আমি একদম ওন করতেছিলাম। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার 100% ট্রাই করেছি। আমার এইটা নিয়ে কোনো প্রেশার ছিল না যে মানে আরো কে করার কথা ছিল। বাট আমার একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমি উতরে গেছি, সেটা হচ্ছে যে আমার যে রাইটার, যে এইটার ক্রিয়েটার বেসিক্যালি নাজিমুদ্দিন ভাই, আমি চেয়েছিলাম যে তার দৃষ্টিতে যাতে আমি আসলে পারফেক্ট হই। এইটা আমার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল। অন্য কে কি ভাবছে, অন্য অডিয়েন্স কিভাবে নিবে, এটা আমার কাছে মনে হয় কি যে এক এক অডিয়েন্স এক একভাবেই নিবে, এটা খুবই নর্মাল। কিন্তু যে চরিত্রটাকে ক্রিয়েট করেছে তার তো একটা ভিশন আছে, আমি তাকে আঘাত করতে চাই নাই। আমার কাছে মনে হয়েছে যে সে যদি কষ্ট পায় যে আল্লাহ, আমি তো চিন্তা করছিলাম অন্য আরেকজনকে, এই মেয়ে তো এসে আমার এই ক্যারেক্টারটাকে লন্ডভন্ড করে দিল, সো তখন আমি অনেক হার্ট হতাম। বাট সেইটা সে আমাকে একদম টেক্সট করে জানিয়েছে যে আমার মুস্কানের সাথে জাস্টিস করার জন্য তোমাকে থ্যাঙ্কস। বনতো এক্সপ্রেসে আমরা চঞ্চল ভাই মন্ত্রীর ক্যারেক্টার, তো সেখানে আমরা মন্ত্রীর আসলে সুরমার প্রতি যে প্রেম, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, তো আমাদের বাঁধনের জীবনে, বাস্তব জীবনে এমন কোনো মন্ত্রী আছে কিনা? আল্লাহ, আমার খুব শখ এরকম মানুষ আমার জীবনে থাকবে, কিন্তু এরকম কোনো মানুষ আমি কোনো সময় পেলাম না। মানে আছে না যে পুরা আমার মানে 43 বছর জীবনে কোনো পার্টনার কোনোদিন এরকম থাকলো না। সো আমি তানিমকে বলছি যে তানিম, একে তো সুপারহিট সিনেমার পার্ট হইলাম, আরেকটা হচ্ছে যে এরকম জামাই তো পাওয়া একটা সৌভাগ্যের বিষয়, সেটা তো অফ স্ক্রিন পাই না, তো অন স্ক্রিন অ্যাটলিস্ট পাইলাম। যে যেই জামাই হইতেছে বউয়ের জন্য একদম মানে নিবেদিত প্রাণ, বউয়ের সাথে কি ভালো কেমিস্ট্রি, দুজন দুজনকে বুঝছে, না বলতেই অনেক কথা বুঝে যাচ্ছে, মানে কি একটা ভাব, এত বছর পরেও তাদের প্রেম কমে না। সো 2 দিনই থাকে না প্রেম কারোর সাথে কারো, সো সেইখানে মানে এত বছর এই এই প্রেমটা, মেলিগো নাই তার, হ্যাঁ, যখন হলো যে মানে সে একদমই মানে এইরকম পুরুষ পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার। কিন্তু এরকম পুরুষ আসলে না, নেই। বাস্তবে তো আমি পাই না। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ছেলেদের জেনেটিক্যালি একটা মিউটেশন হয়ে গেছে, যেটা শুধু বাঙালি ছেলেদের ক্ষেত্রে হয়, মানে ভয়ঙ্করভাবে বিভৎস সব চিন্তা ভাবনা করে। সো ওই জায়গা থেকে আমার সাথে যারা মিট করে স্পেশালি, আমার মনে হয় যে তারা ভয়ঙ্কর আরো বেশি। ডু ইউ থিঙ্ক যে দুই ভাবে টাইপ যে এরকম হলো যে আমার টাইপ হচ্ছে জঘন্য। জানতে চাইলাম যে থাকে না যে জঘন্য, আমার মনে হয় যে আমি বোধহয় এটা অ্যাট্রাক্ট করি, না থাকে না, আমি বোধহয় এই রেড ফ্ল্যাগ অ্যাট্রাক্ট করি। আমি জঘন্যদের খুঁজে খুঁজে বের করে তারপরে হচ্ছে তাদের উপর আমার, সিনেমার বেলায় ভালো ভালো সিনেমা খুঁজে বের করা, আর হলো যে পার্টনারের বেলায় হলো যে আল্লাহ সবাইকে সব দেয় না জেরি। আল্লাহ বলছে যে তোমাকে একদিকে দিলে আরেকদিকে কিন্তু আমি একটু কম রাখবো, So এই দিকটায় আল্লাহ আমাকে একটু কম রেখেছে, যে তুমি এরকম ভুলভাল ছেলেদের সাথে মিট করো, তোমার জীবনটা তুমি তোমার মতো করে চালাও, তোমার কারোর সাথে যে ইনভলভ হইতে হবে না। এই বনলতা এক্সপ্রেস এই চলচ্চিত্র দিবসে বনলতা এক্সপ্রেস দেখতে গেছে প্রধানমন্ত্রী বলে যে হিরিকটা প্রথমে উঠলো, পরবর্তীতে আমরা জানতে পারলাম ন্যাশনাল প্রজেক্ট হেলমেরি দেখতে গেছে, কিন্তু এই প্রথমে যখন হিরিকটা উঠলো
তখন আসলে স্পেশাল কিছু মনে হয়েছিল যে, বা এটা থাকে না যে তা সরকার ভালো, প্রধান? আমি বলি ভালো লেগেছে। তবে আমি একটা কথা বলতে চাই যে যেটা ওই যে আমি বললাম যে আমার অনেক কিছুই আমাকে অনেক ইমপ্রেস করে। তো তার মধ্যে এখন যে তারেক রহমান আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার অনেক কিছু আমাকে ইমপ্রেস করেছে। যেমন সে তার জন্য অ্যাসাইন্ড যে চেয়ারটা ছিল সেটা বাদ দিয়ে একটা প্লাস্টিকের চেয়ারে বসেছেন। তারপরে সে বাস থেকে নরমাল মানুষের সাথে যে ইন্টারেক্ট করছেন এগুলো আমার ভালো লেগেছে। এবং সে যে বাংলাদেশের হলে বসে তার মেয়েকে নিয়ে একটা সিনেমা দেখেছেন, এইটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। এখন ডেফিনিটলি আমার সিনেমা যদি দেখতেন তাহলে আমার তো অনেক বেশি ভালো লাগতো। বাট তারপরও আমার কাছে মনে হয়েছে একজন সরকার প্রধান সে যদি আসলে হলে গিয়ে সিনেমাটা দেখেন, এইটা যে একটা কালচারের পার্ট যে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে হলে সিনেমা দেখবো, একটা নাটক দেখতে যাব। উনি কিছুদিন আগে নাটক দেখতে গেছেন। তো এইটা যে আমাদের কালচারের পার্ট, এইটা সে যে ইনক্লুড করছে। এবং আরেকটা জিনিস আমি খুবই স্পেসিফিক ভাবে বলতে চাই সেটা হচ্ছে যে যখন মানে খালেদা জিয়া মারা গেলেন তখন তার কবর দেওয়ার সময় সে কিন্তু তার বাসার মেয়েদেরকে ওখানে রেখেছেন। সো এইটা আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্ট্যান্ট। মানে হয় না যে আমাদের এখানে অনেক কিছু আছে, ধর্মান্ধতা আছে এবং অনেক রকমের কুসংস্কার আছে যেগুলো দিয়ে আমরা আচ্ছন্ন থাকি। এবং যেটা গত গভর্নমেন্টে আমি বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বীভৎসভাবে ভয়ঙ্করভাবে যেটা উপরের দিকে উঠে আসছিল যে এই কুসংস্কারগুলো, এই ধর্মান্ধতা, এগুলো আমার কাছে মনে হচ্ছিল যে সবাই বেশি ফোকাস করছে, সবাই এগুলোকে চর্চা করে, এগুলাই বিশ্বাস করে। সো ওই ভয়টা আমার খুব কাজ করছিল। কিন্তু ওনার এই আচরণগুলো আমাকে আসলে মুগ্ধ করেছে। এখন আমাকে যারা মুগ্ধ করে তারা বেশিরভাগ সময় আমাকে আঘাত করে। সো আমি জানি না যে কখন সেই আঘাতটা চলে আসবে, বাট আমি মুগ্ধ আমরা হয়েছি। আমরা আর আঘাতে না যাই, এক হ্যাঁ, আঘাতে হ্যাঁ। হলো যে বেশ কাণ্ড ঘটে গেছে। বেশ কাণ্ড ঘটে গেছে। আর আগাতে না যাই। এই যে বাঁধন যখনই নামটা আসে তখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসে গেছে যে ও তো আর্ট ফিল্ম করে বা হুম, এই কেন্দ্রিক হুম, সিনেমা হুম, করে, ওই কেন্দ্রিক সিনেমা করে। তো বাঁধনের হলো যে কমার্শিয়াল সিনেমা যেটাকে হুম, বাংলাদেশে বলে আসলে একদম হুম, ধুন্ধুমার হুম, হুম। মারমার কাটকার, এই ধরনের কমার্শিয়াল সিনেমায় মানে করার কোনো ইচ্ছে আগে ছিল কিনা, বা এই মুহূর্তে সেই ইচ্ছের কি অবস্থা? আমার এশা মার্ডার আমার কাছে মনে হয় যে এটা একটা কমার্শিয়াল সিনেমা ছিল। কিন্তু যেহেতু এটা নারীকেন্দ্রিক গল্প ছিল, সেহেতু এটা মানুষের কাছে ওইভাবে পৌঁছায় নাই এবং স্ক্রিপ্টের দুর্বলতা ছিল, ডিরেকশনেরও দুর্বলতা ছিল। যদি সেটা আরেকটু টাইট হতো, মেবি এর চেয়ে বেটার রেসপন্স আমি পেতাম। আর ওই নায়কের পাশে জাস্ট নাচার জন্য যেই সিনেমাগুলো, সেগুলো করার বয়স এখন আর আমার নাই। এটা মানে আমাকে এটা তো একটা আপনাকে আপনাকে দেখে কোনো অ্যাঙ্গেলে আমার হলো যে আপনার বয়সটা সেটা মনে হচ্ছে না। না, না মানে আমার সেটা আমার না করা ভিন্ন ব্যাপার। না, না কিন্তু আমার কথা হচ্ছে কি, এটা মেনে নেওয়াটাও কিন্তু একটা আর্ট। মানে তুমি যদি এখন যেই বয়স সেই বয়স মেনে না নিতে পারো। আমি যদি এখন মনে করি আমি তোমার বয়সী, তাহলে তো আমি তো একটা বোকা। সো আমি তো এত বোকা না। আমি তো আসলে বেসিক্যালি আমি ইন্টেলিজেন্ট। বুঝছো? না, দিন শেষে হ্যাঁ, নিজের ঢাক হ্যাঁ, ঢোল নিজেকে নিজেকেই বাজাইতে হবে, বাজাতে হবে। অন্য কেউ কেউ বাজালে বাজাতে ফাটায় দেবে না। ফেলবে। তো হুম। আমি এমনিতেই ইন্টেলিজেন্ট, এমনিতে রুচি খারাপ। শুধুমাত্র ছেলেদের ব্যাপারে আমার রুচি খারাপ। এইটা ছাড়া তুমি আমার কোনো একটা খারাপ দিক বের করতে পারবে না। যে আপু আপনি কাপড় পচে পড়েন, আপনি সিনেমা চুজ বাজে করেন, আপনার বাসাটা পচা, আপনি নোংরা হয়ে থাকেন। মানে কোনো কিছু তুমি বলতে পারবে না। শুধুমাত্র তুমি দেখবা যে যখনই আমি কাউকে চুজ করি তখনই সবচেয়ে বাজে লোকটাকে যেয়ে চুজ করি। বুঝছো? এবার কি আমাদের আসলে কয়েক সদস্য বিশিষ্ট একটা বোধহয় এইবার ই যদি হলো যে লাগবে, হ্যাঁ হ্যাঁ। অ্যাডভাইজারি বোর্ড আমাদের মনে হয় আমি লাগবে এবার। তারপরে আমি ঘোষণা দিলাম যে বিয়ে করব, বিয়ে করব। কোনো পাত্র আশেপাশে খুঁজে পাই না। মানে কেন এই যে কি আছে? ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ করতেছেন, ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে কোনো প্রেম বা কোনো কিছু হলো না? আমার ইন্ডাস্ট্রির একজনের সাথে প্রেম হচ্ছিল, বাট সেটাও টিকে নাই। বাট সেটা সেটা একটা ভালো প্রেম ছিল। এটা সত্যি। সেটা ভালো প্রেম ছিল। মানে সে একটা মানে তাকে আমি একটু মানে যাতে রাখতে পারি এই যে যে আপনি যে হ্যাঁ, সবাইকে বললেন আপনার জন্য ছেলে খুঁজতে বা ইয়ে হ্যাঁ। করবেন, একটু রিকোয়ারমেন্ট বলেন আমাদেরকে। থাকে না একটা মানুষের রিকোয়ারমেন্ট যে প্রথমত হচ্ছে তার এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে সে আজমেরি হক বাঁধনের সাথে পথটা চলতে পারবে। এইটুকু ক্যাপাবিলিটি নিয়ে যদি সে আমার কাছে পর্যন্ত আসতে পারে, এই সাহসটা নিয়ে আমার কাছে মনে হয় যে সেটাই সে। কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড তো ভালো না। আপনি ছোটবেলা থেকে কেউ আপনার কাছ পর্যন্ত যাইতে পারে না। আপনি প্রেমই করলেন না। এই তারপর যে একটা প্রেম করতে গেছেন, তারপর আপনাকে বিয়ে দিয়ে দিছে। এরকম। তো এরকম হলো যে আনঅ্যাপ্রোচেবল হয়ে থাকলে মানুষজন তো আসতেই পারবে না। তারপর মানুষজনকে দোষ দিয়ে লাভ আছে যে এই মানুষজন যে আসছে না। এইটাই তুমি একটা ভালো কথা বলছো জেরি, তুমি ইন্টেলিজেন্ট আসলে। তোমাকে আমি না, বুঝতে ভালো পারছি। লাগতেছে যে যে মানুষ নিজে বলে যে সে নিজে ভয়ানক ইন্টেলিজেন্ট, সে আমাকে ইন্টেলিজেন্ট না, না বলতেছে। তুমি ইন্টেলিজেন্ট। আমার আর মাটিতে পা পড়বে না, না আমার হয়ে পড়ো না। গেছে হ্যাঁ, আমার। হ্যাঁ। না, আমি সেটাই বলছিলাম, কারণ আমি ইন্টারভিউতে দেখতেছিলাম যে বাস্তবে আসলে জামাই নাই, দুইটা জামাই বদের হাড্ডি হ্যাঁ, পড়ছে আপনি বলছেন। এবং এইবার জামাই যে সিনেমায় খুঁজতেছি। অ্যাটলিস্ট অফ হ্যাঁ। স্ক্রিন অন স্ক্রিন দুই জায়গাতে আপনার যত জামাই
হ্যাঁ সব বদের হাড্ডি আপনি বদের বলছেন। হাঁড়ি না, আমার রেহানাতে ভালো জামাই ছিল, এই বনলতা এক্সপ্রেসে ভালো জামাই, কিন্তু ধরো গুটি নামে একটা সিরিজ করছিলাম, আমি ওখানে হচ্ছে শাহরিয়া নাজিম জয়ের ক্যারেক্টারটা ছিল জঘন্য। আমি তো দেখেছি ওই মৌসুমী। ওই ওই ক্যারেক্টারের সাথে আমার বাস্তব জীবনে যেই এক্স 2 ছিল তার সাথে মিল আছে, মানে ওইরকম বদের বদ আর কি। আচ্ছা, যদি হলো যে ধরেন বলে যে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, মন্ত্রী সাহেবের ক্যারেক্টার থেকে মানে অ্যাজ ইট ইজ, নাকি আপনি কিছু অ্যাড করে বা প্লাস মাইনাস করে মাইনাস আপনি তো করতেই হবে, এরকম এরকম হইলে কারাপ্টেড? হ্যাঁ করাপ্টেড হইলে তো হবে না, মানে আমার তো অনেক ডিমান্ড আসলে, বুঝছো, করাপ্টেড হওয়া যাবে না আবার। সো এটা তো পুরো মাইনাস করতে হবে, তো এখন এইটা এই স্যাক্রিফাইসটাও তো করতে হবে। তারপর একটা আসলে এখন আমাদের ইঞ্জিনিয়ারিং করে বর বানানো ছাড়া আর কোনো হ্যাঁ আর উপায় কোনো মনে হচ্ছে উপায় নাই, হ্যাঁ নেই। আর না হলে সারা জীবন এরকম ফুর্তি করে ঘুরে বেড়াইতে হবে একা একা। আমি কিছু বলতে গিয়েও বললাম না, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা একটা হাসি মজার একটু হ্যাঁ সিরিয়াস প্রশ্নে চলে যাই। সেটা হ্যাঁ হলো যে চলো। যে খুফিয়াতে আপনি টাবুর প্রেমে পড়েছেন এবং আপনি হ্যাঁ টাবুকে হলো যে চুমু খেয়েছেন, হুম যেটাকে হলো যে বাংলায় বলে একটা কোয়ার কমিউনিটি, হুম এলজিবিটি কিউ প্লাস কমিউনিটির একটা চরিত্র আপনি প্লে করেছেন। যে কয়েকদিন আগে হুম শাহবাগে আমাদের এই কোয়ার কমিউনিটি, এলজিবিটি কিউ হুম হুম প্লাস কমিউনিটির উপর একটা অ্যাটাক হয়েছে, একটা মব হয়েছে। সেইখানে হলো যে আমি জাস্ট একটু টেকটা জানতে চাইবো, কারণ আমি আপনাকে যতটুকু চিনি, হুম যতটুকু আপনি দেখেছি, আপনি বলেন যে জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে আপনি কথা বলেন, পলিটিক্যাল কারেক্টনেস নিয়ে কথা বলেন এবং সমসাময়িক ইস্যুগুলো হুম নিয়ে কথা বলেন। তো আমরা এইটা একটু জানতে চাইবো আপনার কাছে যে মানে এটা আসলে ওদের আমাদের বাংলাদেশের সংবিধান এবং সবকিছু মিলিয়ে হুম। হোয়াট ডু ইউ থিংক যে প্রথমত হচ্ছে এই দেশে যারা জন্মেছে, সেটা যে লিঙ্গ পরিচয় তার হোক না কেন, এবং তার ধর্ম যাই হোক না কেন, বা ধর্মে বিশ্বাসী যদি সে নাও হয়ে থাকে, বা যে কোনো বর্ণের হোক, গোত্রের হোক, তার অধিকার আছে এই দেশের অধিকার, মানে তার অধিকার এবং স্বাধীনতাকে সম্পূর্ণভাবে বুঝে পাওয়ার। ঠিক আছে, যদি কেউ তার রাইটটাকে মানে মানে নষ্ট করে, মানে আঘাত করে তার উপরে, তার রাইটকে, তাহলে সেইটা যে আঘাত করেছে তার ব্যর্থতা এবং রাষ্ট্রের ব্যর্থতা, যে রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই, এবং যে করেছে সেটা তো একটা অপরাধ এবং অপরাধ তাদের করেছে, এবং রাষ্ট্রেরও এখানে আমি বলবো যে গিলটি ফিলিং করা উচিত, বিকজ রাষ্ট্র সেই নাগরিককে তার সেফটি সিকিউরিটি দিতে পারে নাই। সো ডেফিনেটলি এইটা অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়ের অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং সেটা যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, এই যে টাবু আপনাকে যে ডিরেক্টর বিশাল ভারদ্বাজ হুম অন্যান্য জিজ্ঞেস করেছে টাবুর সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে দেবে কিনা, যদি আসলে আপনাকে টাবুর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার হুম কথা হতো, কারণ ছেলে মানুষে তো হয়ে গেছে। না না, আমি তো বলছিলাম আমার বিয়ে করা লাগবে না, ওকে আমার বলো, আমি ওর বাসায় কাজের বুয়া হব, মুছে দিব, আমি তো এরকম ডেডিকেটেড প্রেমিক, মানে তারপরও আমার এমন ডেডিকেটেড একটা প্রেমিকার আসলে প্রেম হচ্ছে না এই প্রেম জীবনে। হচ্ছে না, মানে নিতে পারে না আমাকে। মানে এটা তো আসলে এই যে এতক্ষণ আমরা এর ব্যর্থতা ওর ব্যর্থতা বলছি, এটা তো আসলে পুরো জগতের ব্যর্থ, কায়নাতের ব্যর্থতা হওয়া উচিত। যে আমাকে নিতে পারছে না। এই কায়নাত থেকে মনে পড়লো আপনি শাহরুখ খানের বিশাল বড় ভনী ভক্ত। একদম সত্যি সত্যি, জানো জানি তো। আমি চিঠি লিখতাম হ্যাঁ, আমি ছোটবেলায়। সেটাও জানি, আমি আমার কাজকর্ম ঠিকঠাক মতো করেই বসেছি এইখানে। যে শাহরুখ ছোটবেলায় চিঠি লিখতাম ওর মান্নাতের ঠিকানায়, বুঝছো, একটা ওই যে তখন একটা ম্যাগাজিন ছিল আনন্দলোক, আনন্দলোক ছিল না হ্যাঁ, একটা হ্যাঁ, ইন্ডিয়ার, হ্যাঁ, হ্যাঁ। না, ইন্ডিয়ার সানন্দা, না না আনন্দলোক, হ্যাঁ, আনন্দলোক, আনন্দলোক। আনন্দলোক ছিল, তো ওইখানে এরকম বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাড্রেস দেয়া ছিল, তো ওখান থেকে নিয়ে আমি চিঠি লিখতাম। আচ্ছা, শাহরুখ খানের সাথে এই যে প্রথম তো বিশাল ভরদ্বাজের সাথে কাজ হুম হলো, থাকে না মানুষের যে আমার এটা আসলে অ্যাক্টরদের খুব কম থাকে, বাট হুম তবু একজন দুইজন থাকে যাদের সঙ্গে আমরা কাজ করতে চাই অন হুম স্ক্রিন। হুম হুম। তো এই শাহরুখ খানের সাথে কাজ করার মানে ছোটবেলা চিঠি লেখা থেকে এই পর্যন্ত এসে না, ও কাজ ওরকম করার কখনো ইচ্ছা হয় নাই, মানে মানে অ্যাক্টর আমার হিসেবে কখনো অ্যাক্টর হিসেবে কখনো ওইরকম না, কিন্তু ওই ফ্যান্টাসিটা ছিল, মানে ওর ওর উপরে আমার ক্রাশ আছে, মানে হয় না যে ক্রাশ তো অন্য জিনিস, মানে আমার তো একদম। রিসেন্টও একজনের উপর আমার ক্রাশ হয়েছে, আমি তার বউকে যে আবার বললাম যে আপনার হাজবেন্ডের উপরে তো আমার ক্রাশ আছে, মানে ক্রাশ তো ক্রাশই, মানে তুমি ক্রাশকে তো তুমি তার সাথে অ্যাক্টিং করবা বা তাকে বিয়ে করবা এগুলো চিন্তা করবা না, ক্রাশ তো ক্রাশই। ক্রাশ তো হলো যে ইয়ে হয়ে গেল না, বিয়ের কথা তো বলছো, ক্রাশ তো হলো যে অভিনেতা এবং সেই হ্যাঁ, বিখ্যাত ও অভিনেতা। করুক কিন্তু অভিনয়, ওর কখনো অভিনয় ও মনে হয়নি করবে যে না, ওর সঙ্গে আমি কারণ অভিনয় ও করতে চাই। ওর যে নায়িকারা, সেই নায়িকাদের যে ক্যারেক্টারগুলো ওইগুলো আমার খুব একটা ওই অর্থে আমাকে টানে নাই, আমার কাছে ওকেই ওর ক্যারেক্টার বা ওর ওই লালটু মার্কা ব্যাপারটা তখন খুব ইন্টারেস্টিং লাগতো।
নাটককে মিস করেন? কারণ আপনি এই যে আমি আজকে যে চেয়ারে বসে হ্যাঁ, আছি, আপনি কিন্তু এই চেয়ারও একসময় করেছি। ছিলেন। আপনি হ্যাঁ। উপস্থাপনা করেছেন আজকে অনন্যা এবং অন্যান্য হুম, আপনি হুম। রান্নার শো থেকে শুরু করে অনেক অনেক কিছু করেছি। করেছেন, আপনি হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু করেছেন। তো সেই ক্ষেত্রে হলো যে কখনো, কখনো মনে হয় যে রেগুলার কাজ করার একটা ব্যস্ততার একটা প্রেশার থাকে মানুষের। ব্যস্ততার অভ্যস্ততা থাকে। ব্যস্ততার অভ্যস্ততা মিস করি না। কিন্তু রেগুলার টাকা আসার ফ্লোটা মিস করি। যে ধরো প্রত্যেকদিন কাজ করলে আমাদের তো প্রতিদিন টাকা। হ্যাঁ, মানে আমরা তো প্রতিদিনের টাকা দিনমজুরি প্রতিদিনের। একদম। মতো, তাই না? সো ওই দিনমজুরের মতো টাকাটা যখন আসতো তখন একটা আলাদা মজা ছিল। কিন্তু এখন যেমন ধরো আচ্ছা ঠিক আছে বছরে ২-৩ টা কাজ করছি। ওইটা থেকে যে টাকা আসছে ওটাকে সেভ করে, করে চলতে হচ্ছে। ওইটার এক ধরনের স্ট্রেস আছে। বাট নাটক খুব একটা মিস করি না। আমার আমি না, নাটক খুব একটা মিস করি না। নাটক খুব একটা না। মিস করা হয় না। এই যে দারুচিনি দ্বীপে মোশাররফ করিম ভাইয়ের সাথে আপনার কাজ হ্যাঁ, করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাজটা করতে পারলেন না। এবার হলো যে কিছুক্ষণ মানে এই যে বনতা হ্যাঁ। এক্সপ্রেসে তার সঙ্গে আপনার কোনো ইন্টারেকশন নেই কিন্তু। হুম, হুম। আপনি হলেন যে একটা ভিআইপি বগিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো ইন্টারেকশন কিন্তু নাই। মানে মনে হয় যে মোশাররফ করিম ভাইয়ের সাথে একটা প্রপার কাজ কবে হবে আপনার? হ্যাঁ, সেইটা মনে হয়। আমরা প্রচুর একসাথে কাজ করেছি। আমি, মোশাররফ ভাই, মানে ওটা আমি তারপরে এই চঞ্চল পরবর্তীতে তো ভাই, অনেক আগের কথা হ্যাঁ, বলছি, রিসেন্ট নিশো, এর পরে। অপূর্ব, শ্যামল আমরা তো দুনিয়ার কাজ করেছি। মানে হ্যাঁ, দুনিয়ার হাজার, হাজার নাটক করেছি। কিন্তু এখন যে প্রপার একটা স্ক্রিন শেয়ার করা, একটা হয় না যে অ্যাক্টরে টক্কর দেয়া, আমরা অ্যাক্টিং দিয়ে নিজেদের একটা সাথে স্ক্রিনে একটা হ্যাঁ। ফ্রেমে যখন আমরা ২ টা ২ টা অ্যাক্টরকে হ্যাঁ দেখতে অ্যাক্টরকে পাই দিব যে হলো যে হ্যাঁ, তো টোকাটুকি তখন চলতেছে। তখন একটা অন্যরকম ব্যাপার হয়। উত্তেজনা সেইটা তৈরি হয়, সেইটা হ্যাঁ। আমি অবশ্যই চাই মোশাররফ ভাইয়ের সাথে ডেফিনিটলি। আর আরেকজনের সাথে আমার খুব ইচ্ছা সেটা হচ্ছে মোস্তফা মনোয়ার। উনাকে আমার ভীষণ পছন্দ। উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার গুলো প্লে করে। সো উনার সাথে আমার স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা। এক স্ক্রিনে হলো যে উনার সঙ্গে আপনার আসলে টক্কর দিতে হবে। হুম। আমি এই যে ইন্ডাস্ট্রি থেকে আমি যখন ১ম এ কাজ করা শুরু করেছি ইন্ডাস্ট্রিতে, আমি কিন্তু অভিনয় দিয়ে শুরু হুম, করেছি। হুম, আমাকে একবার শুনতে হয়েছে যে ইউ আর নট দ্যাট প্রিটি টু হুম, বি আ কমার্শিয়াল হুম, হিরোইন, ইউ আর নট দ্যাট আগলি টু বি আ হিরোইন অর দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ আর্ট হুম, ফিল্ম। হুম, নো ম্যাটার হোয়াট, হুম, কে আপনাকে কত সুন্দর বলল, আপনি কত সুন্দর, হুম, হুম, বাহ্যিক সৌন্দর্য, হুম, হুম, মনের হুম, অভ্যন্তরীণ সবকিছু মিলিয়ে তো দিন শেষে কেউ না কেউ থাকেই। হুম। তারা বলবে যে এ তো চেহারা এই ঝামেলা, ওই হইছে, এইভাবে হাসে, ওভাবে হাসে, মানে বাঁকা কথা। তো ইন্ডাস্ট্রি থেকে কখনো এই ধরনের বাঁকা কথা শুনতে হয়েছে? আজকে রাজমেরি হক বাঁধন এত ইয়ে হওয়ার পরও এই ধরনের জিনিসপত্র? সারাক্ষণ আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি তো তখন আমি অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে ১ম বলছিলাম যে এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য ডেডিকেটেড যারা বলছে আমি অ্যাক্টিং করতে পারি না। বিকজ আমাকে সারা জীবন এই কথাটা শুনতে হয়েছে। যে ও দেখতে সুন্দর। আমি তো এখন ধরো মানে অনেক পুড়ে গেছি, অনেক বার্ন হচ্ছে লাইটে, সানে। কিন্তু তখন আমি আসলেই মাখনের মতো সুন্দর ছিলাম। যে কাটা, কাটা চেহারা ছিল, খুবই সুন্দর ছিলাম, স্কিন খুব ভালো ছিল। তো সবাই বলত ও দেখতে অসম্ভব সুন্দর কিন্তু ও বেসিক্যালি অ্যাক্টিং পারে না। এবং এটা ধরো আমার কলিগরা বলতো, ডিরেক্টররা বলতো, সবাই বলতো। সো আমি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের কাছে গ্রেটফুল, ইয়াসির আল হকের কাছে গ্রেটফুল যে ওরা আমাকে খুঁজে বের করেছে এবং আমাকে রেহানা মারিয়াম নূরে কাস্ট করেছে। তো এখন রেহানা মারিয়াম নূর দিয়ে আমি শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডও পেয়েছি। তো এইটা আমাদের দেশে না, আমাদের সাবকন্টিনেন্টেই খুব ২-১ জন মানুষ পেয়েছে। মানে এটা এরকম রেয়ার একটা অ্যাওয়ার্ড। তো আমি স্পেনে একটা ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো এখন ধরো আমাকে কেউ বলতে পারবে না যে ও অ্যাক্টিং পারে না। বুঝছো? তো এইটা তো আমাকে বলেছে এবং যারা বলেছে আমি তাদের সামনে দিয়ে অ্যাক্টিং করে ঘুরে বেড়াচ্ছি। তো এটার একটা আলাদা মজা আছে। আমি আবার কিন্তু একটু এরকম আমি এই ধরনের মজাগুলা নিতে পছন্দ করি। হ্যাঁ, মানে এখন তো হলো যে আবার ও আ এখন তো আবার হচ্ছে যে আমি একটা সেইরকম অ্যাক্ট্রেস। মানে আমি খুবই ভালো অ্যাক্টিং পারি। মানে এখন বাজে অ্যাক্টিং করলেও বলে ভালো অ্যাক্টিং করতেছি। মানে বাজে এটাও বাজে। এটাও আমার ভাল লাগে না। আমার কথা হচ্ছে ভাই আমি রেহানায় যা করছি এরপরে আমার ভালো অ্যাক্টিং করার সুযোগ আসা খুবই কঠিন। সো এরপরে আমি যদি ভালো অ্যাক্টিং করতে পারি সেটা আমার মানে সৌভাগ্য। হ্যাঁ, জীবনের সেরা কাজ কি দেওয়া হয়ে গেছে? রেহানা মারিয়াম নূরের চেয়ে বেটার কাজ করার সুযোগ আমি মনে হয় না পাবো কখনো। বাট যদি পাই আমি ডেফিনিটলি এটার জন্য বসে আছি। তার এই মুহূর্তে আপনার ওই স্যাটিসফ্যাকশনটা আছে যে জীবনের সবচেয়ে বেস্ট ডেলিভারিটা আমি দিয়ে দিছি আ কাজটা? আমি জানি না রেহানা মারিয়াম নূরের মতো আর কখনো কোনো সিনেমা আমি করতে পারবো কিনা। কারণ ওই সময় আমি যে পরিমাণে ভালনারেবল ছিলাম, আমার ডিরেক্টরের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা অন্য কারো সাথে ওইভাবে ওই চরিত্র আমি পাবো কিনা আ আমার সন্দেহ আছে। হ্যাঁ। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ব্যাপার আছে যে নায়িকা আসলে পরিমিত কথা বলবে। নায়িকা থাকবে হলো যে একটা ছাঁচে গড়া পুতুলের মতো পটের হুম, বিবি। হুম। সে বেশি কথা বলবে না, সে সবার সামনে বেশি আসবে না। সে মেপে, মেপে কথা বলবে। আগে তো এরকম ছিল জানো স্ক্রিপ্ট লিখে দিত। ওইটুকুই বলতো উত্তর।
ধরো তুমি যাই প্রশ্ন করবা, প্রশ্নগুলো আগে দিয়ে দিতে হতো। তারপরে সেই প্রশ্নের উত্তর লিখে দিত। তারপরে সেইটুকুই তারা বলবে। তারপরে তুমি যদি অন্য প্রশ্নও করো তাহলেও ঘুরায় ওই প্রশ্নের উত্তরটাই দিবে। মানে ওই একটা প্রশ্নের হ্যাঁ। উত্তরই হলো যে এটা করতে হবে। তো এটার জন্য কখনো হলো যে কাছের মানুষজন আপনি তো ঠোঁটকাটা, আপনি তো হুম, আপনাকে জিজ্ঞেস করলে আপনি যা মনে আছে তা আপনি হুম, বলে হুম। দিচ্ছেন। এটার জন্য কখনো কাছের মানুষ বা দূরের মানুষের কথা শুনতে হয়েছে? প্রচুর। যে একটু আমাকে কমায় কথা বলো। আমাকে তো মানে আর আমার এত হাসি পায় জানো? এখনো ধরো যদি কেউ তোমাকে এসে বলে, মানে আমার মতো একটা মেয়েকে এসে যদি বলে যে তোমার এটা করা উচিত, এটা করা উচিত না। এর চেয়ে হাস্যকর কোনো ঘটনা ঘটতে পারে জীবনে? তারপরও মানুষের কোনো লজ্জা নাই, কোনো আল্লাহ বুদ্ধি দেয় নাই, কোনো বিবেক দেয় নাই যে তাদের এইটুকু জ্ঞান কাজ করে না যে একটা আজমেরি হক বাঁধন যে আসলে নিজে, নিজে তার জীবনটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। একটা আ কি বলবো? মানে যার ওই অর্থে কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, সেই মেয়েটাকে এখন যেয়ে আমি যদি উপদেশ দেই, এটা আমার নিজেকে নিজে একটা বোকা বানানো ছাড়া আর কিছুই না। বাট তারপরেও ধরো অনেকেই আছে গায়ে পড়ে এসে আমাকে বলবে যে না হুম, সে নায়িকা হোক আর প্রাইম মিনিস্টার হোক, হ্যাঁ, বাংলাদেশে যে এটা অসহায় তো তোমার নারীদের পাশে করা সবাই উচিত। দাঁড়াতে হ্যাঁ, চায়। এটা অসহায় নারী, কোটেশন মার্ক, অসহায় নারীদের অসহায় পাশে নারী। সবাই কিন্তু দাঁড়াতে চায়। ওদের দুঃখ হচ্ছে আমি কেন অসহায় না? অসহায়, ওইটাই তো। মানে ওদের দুঃখ অসহায় হচ্ছে বানাতে যে হবে তো। তোমার কিন্তু আরেকটু অসহায়ত্ব দেখানো উচিত। মানে তুমি যে এই যে এরকম করে ঘুরে বেড়াও, এগুলো না দেখায় তুমি যদি আরেকটু সফট হতা, তাহলে তোমাকে আরো মানুষ বুঝতো, তোমার পাশে থাকতো। তা আমার দরকার আছে কিনা সেটা আমাকে আগে প্রশ্ন করে দেখো। আমার তো দরকার নাই। আমি যেরকম আছি আমি খুব খুশি আছি, ফুর্তিতে আছি। আপনি তো দুর্দান্ত কথা বলেন। আপনি সবাইকে একদম চুপ করায় দেন না। হ্যাঁ, এই ধরনের একটা দেখতে ব্যাপার পারে না আছে। এর জন্য। মানে নিতে পারে না। কিন্তু এই ধরনের কোয়ালিটিস কিন্তু আরেকটা জায়গায় খুব ভালো যায়। সেটা হলো সংসদে। ধরেন একদম। আমাদের কিন্তু হলো যে অনেক বাঘিনী আছেন সংসদে, ছিলেন, আছেন, হুম। ভবিষ্যতেও আসবে। তো সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন করছে। আপনি কি নিচ্ছেন নাকি? বলেন তো আমাদেরকে একটু। আ নাকি চাঁদ আমি থেকে টাকাগুলো আসলে চাঁদ তারপরে? থেকে টাকাগুলো আসলে চাঁদে না তো, স্পেসে মানে ও আচ্ছা, হ্যাঁ, রেখে চাঁদ আসেন। তো একটা ছোট জায়গা হয়ে গেল। ওসব জায়গায় হবে না। আমারটা অন্য জায়গায় মহাশূন্যে আছে। কিন্তু আ আমি যখন ২০১৮ তে ইলেকশন ক্যাম্পেইন করেছি, তো তখন বিভিন্ন ক্যাম্পেইন করতে, করতে আমার এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল যে একটা ইন্টারেস্ট ডেভেলপ করেছিল যে, আল্লাহ এটা তো মজা আছে। এরকম করে মানে সবার কাছে ভোট চাচ্ছি এই সেই তারনা হালিমকে দেখে আমি খুবই ইন্সপায়ার্ড। আমার খুব পছন্দের একজন মানুষ উনি। তো তারপরে যখন উনার সাথে আমি আরেকটু মিশা শুরু করলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, আসলে ব্যাপারটা এত মজা না। ব্যাপারটা আসলে খুবই দুর্বিষহ। তো তখন উনাকে দেখে আমার আসলে এক ধরনের শিক্ষা হয়েছে যে এটা আসলে এত ইন্টারেস্টিং জায়গা না কাজ করার মতো। আর ২০২৪ এ আমাকে আওয়ামী লীগ থেকেই বলা হয়েছিল, মানে ডিজিএফআই থেকে বলা হয়েছিল যে আমি যাতে নমিনেশন পেপার নেই, কিন্তু আমি নেই নাই। আর এইবার তো প্রশ্নই ওঠে না। আর আমার পলিটিক্স করার এখন কোনো ইচ্ছা নাই। আর যদি কখনো আমি করিও, তাহলে সরাসরি ইলেকশন করব। মানে সেটা হ্যাঁ, আচ্ছা, জনগণের ভোটে ভোটে নির্বাচিত হয়ে আসবেন। নির্বাচিত যদি হয়ে আসা। তখনও ভবিষ্যতে ইচ্ছা হয়, তো পছন্দের এমন কোনো দল আছে যে দলের আইডিওলজি আপনার সঙ্গে খুব ভালো যায়? আল্লাহ জানে। আমার মনে হয় মেয়েদের একটা দল হওয়া দরকার। এরকম দল হলে আমি মেবি জয়েন করব। যদি মেয়েদের দল হয়। আলাদা, মাঝখানে হ্যাঁ। তো হলো যে আপনি এনপিএ তে জয়েন করছেন বলে খুব চাওয়ার উঠছিল। হ্যাঁ, পরে যদি আপনি হ্যাঁ। বলছেন যে আপনি জয়েন করেন নাই আমাকে আসলে। জামাতেও বলছে। সো মানে জামাতেই যদি জয়েন করতে পারি এটা বলতে পারে আর এনপিএ তো ভালো দল, ঠিক আছে। আপনি কি এনপি এর চেয়েও জামাত বিরোধী দল না, আপা। মানে জিনিসটা হচ্ছে যে ভালো দল খারাপ দল না। ব্যাপারটা হচ্ছে আইডিওলজিক্যালি আমি আসলে কার পলিটিক্স এ বিশ্বাস করি, কারটাই করি না। তো সেক্ষেত্রে এনপি ইজ আ বেটার চয়েস আরকি, যদি হ্যাঁ, ওই হ্যাঁ, হিসাব করা হয়। ডেফিনিটলি। বাংলাদেশের যে নারী দেশ আসলে এভাবে কি নারীদের একটা দল আসলে তৈরি করা সম্ভব? আর সেটা যদি সম্ভব না, অসম্ভব বলেই বললাম আরকি। যে কোনদিন আর তাহলে আর করা করা লাগবে না। লাগবে না, হ্যাঁ। এটা তো আপনি আমাকে একটা ফাঁকিবাজি উত্তর দিচ্ছেন। এইটা ফাঁকিবাজি উত্তর। হ্যাঁ, কিছুটা ফাঁকিবাজি উত্তর। উত্তর হয়েছে। না, এই ২৪ আন্দোলনের পর সবাই কিন্তু ভেবেছে যে আপনি আসলে কিছু না কিছু একটা করবেন। তা হুম, না করে আপনি আবার ঘরে ফেরত চলে গেলেন। হুম। রাজপথ থেকে হঠাৎ করে আবার ঘরে চলে গেলেন। এটা হ্যাঁ, কি আসলে তারপরে একটার পর একটা ফেস্টিভালে যেয়েই যাচ্ছি আর যাচ্ছি। এই বছর আরেকটা ফেস্টিভালে যেয়ে চলে যাবো আমার মনে হচ্ছে। সো স্পিল দ্য টি। হ্যাঁ, আমাকে প্লিজ একটু একটু বলেন আমাকে। আমি জানতে চাই। না, এটা বলা যাবে না। আমি খুব ভালো, ভালো কিছু ডিরেক্টরকে চুজ করেছি যাদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে রুবায়েত হোসেনের 'ডিফিকাল্ট ব্রাইড'। হুম। সো আমার ধারণা যে এটা খুব ভালো একটা ফেস্টিভালে অফিসিয়ালি সিলেক্ট হবে। সো ইনশাআল্লাহ এই বছর আরেকটা ফেস্টিভালে যাওয়া হবে।
সো ফেস্টিভ্যাল চলে যাচ্ছি, সুপার হিট সিনেমার পার্ট হয়ে যাচ্ছি, আর কি লাগে জীবনে? আপনি তো থামছেন না। লোকটাকে, ভদ্রমহিলাকে কেউ থামান। থামাও না। এইটাই আমার যারা শত্রু, যারা এই যে আমার ইন্টারভিউগুলো তারপরও দেখছে, আমাকে দেখতে পারে না তারপরও দেখছে, তাদের জন্য এটা জানো? যে তোমরা যে আমার সাথে এগুলা করো, করে কোনো লাভ নাই। কারণ মানে এই সময়টা আমার পিছনে না দিয়ে নিজের প্রতি দিলে তাহলে নিজে একটা বেটার অ্যাক্ট্রেস হতে পারতো বা বেটার হিউম্যান বিং হতে পারতো। সো সে বেটার কিছু করতে পারতো লাইফে। তো এই সে শত্রুরা কারা? প্রচুর, প্রচুর, যদি আমরা মানে বলতে চাই একটু প্রচুর। স্পেসিফিক ভাবে। আমার আশেপাশে অনেক আছে। আমার কলিগ আছে, আমার ফ্রেন্ড আছে, আমার আত্মীয়স্বজন আছে। মানে কাছের বলতে এরা এই কলিগরা কখনো হলো যে কাজ ভেস্তে দিয়েছে? যে হওয়া কাজ কাজ মানে থাকে না যে ঝামেলা করে, ইন্ডাস্ট্রি পলিটিক্স যেটাকে বলে না, কাজ। ঐরকম পলিটিক্সের শিকার আমি হই নাই কেন? কারণ আমাকে যখন যে নিয়েছে না একদম লাস্ট মোমেন্টে নিয়েছে। মানে আমি মানে ঐরকম না যে আমাকে খুব একটা আমার যেমন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এইটা একটা ভেস্তে যাওয়ার অপশন ছিল। বিকজ ওইখানে আমাকে কোনোভাবেই কেউ কাস্ট হতে দিবে না। বিকজ সবার ধারণা আমি মা খালার অ্যাক্টিং করি। সো আমি যে আসলে একটা মুস্কান জুবেরি ক্যারি করতে পারবো এইটা নিয়ে সবার একটা দ্বিধা ছিল। বাট তখন সৃজিত মুখার্জি একমাত্র মানুষ যে বলছে যে না, এটা বাঁধুনি ঠিক মতো ক্যারি করতে পারবে। সো তার সাথে আমার নানান রকমের মানে কাজের ক্ষেত্রে নানান রকমের দ্বন্দ্ব হয়েছে। বাট ডেফিনিটলি সে সেই মানুষটা যে আসলে আমাকে বলেছে যে এই মেয়েটাই পারবে মুস্কান জুবেরি করতে। প্রসঙ্গ যেহেতু এলো, এই বয়স, মা খালার হুম, চরিত্র, মানে আমাদের আপনার একজন হুম, কলিগ, আমরা রুনা খান আপার হুম, ব্যাপারে একটু যাই। সেটা হলো যে বেশ উনি কিছুদিন পর পর একটা হুম, একটা প্যাটার্ন থেকে উনি অন্য একটা প্যাটার্নে কাজ করছেন হুম, এখন। সেটা নিয়ে বেশ হাইপ ক্রিয়েট হচ্ছে। হুম, সোশ্যাল মিডিয়া আমরা খুললেই দেখি যে শি ইজ নট অ্যাক্টিং হুম, হার হুম, এইজ, কোট হুম, আনকোট, শি ইজ ডুইং দিস মানে। এবং আপনি বলেছেন যে ইউ আর ইন্টেলিজেন্ট, আপনি নিজের হুম, মতো নিজের বয়স হিসাবে কাজ হুম, হুম। করতে পছন্দ করেন। এই দুটোকে আপনি কোনোভাবে একটু আলাদা করে দেখেন যে ওনারও আসলে ওনার ইয়ে করা উচিত, নিজের বয়স অনুযায়ী কাজ করা উচিত বা এই ধরনের কিছু করা উচিত না, থাকে না, না একদমই না। ভাবনা, তাই ও না? যেরকম করছে সেরকমই ঠিক আছে। বিকজ এটা ওর লাইফ, ওর ইচ্ছা। ও কি করবে, ও কি করবে না, ও কি পড়বে, ও কি পড়বে না, ও কি কথা বলবে, কি কথা বলবে না, সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো সেইটা নিয়ে তো আমার এত মাতামাতি করার না, দরকার কিন্তু নেই। এই যে আমাদের আর দেশের অডিয়েন্সের একটা ব্যাপার আছে, যেটা আগে আমি দেখতাম যে প্রায়ই অনেকে বলতো যে আমরা হচ্ছি আর্টিস্ট যারা তারা তো অডিয়েন্সের জন্য কাজ করি। অডিয়েন্সের জন্য আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি এরকম অনেক পণ্ডিত কথা শুনি মাঝে মধ্যে, এরকম অনেকে বলে যে অ্যা উম অবশ্যই রেসপন্সিবিলিটি আছে। বাট সবার আগে নিজের জন্য আমাকে ভাবতে হবে। আমি কি চাই? আমি কি পছন্দ করি? আমি কি অপছন্দ করি? আমি আমারটাই পছন্দ অপছন্দ জানি না। আবার অডিয়েন্সের জন্য চিন্তা করে মরে যাচ্ছি। এইসব ভন্ডামির কোনো দরকার নাই। সো আমি জাস্ট টোটালি শি ইজ পারফেক্ট। আমি মনে করি যে সে যা করছে তার মতো সে তার লাইফ এনজয় করছে। না, ব্যাস। আমাদের হলো যে শুধু অডিয়েন্স না, আমাদের তো আসলে একটা কন্ট্রোল ফ্রিক ব্যাপার আছে, আমরা হুম। সবকিছু কন্ট্রোল করতে হ্যাঁ, হ্যাঁ, চাই। হ্যাঁ। মানে মানে একটা মেয়েকে মেয়ে তার স্বাধীন মতো নিঃশ্বাস নিচ্ছে। এটা তো হইতে পারে না। এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন? হ্যাঁ, একটু ধীরে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে নেবে। হবে ধীরে। মানে তুমি এটাও আরেকজন বলে দিবে। তো সেই সোসাইটিতে একটা মেয়ে তার ইচ্ছামতো পোশাক পরছে, ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে। সেটা সহ্য করার ক্ষমতা মানুষের কিভাবে থাকবে? ইভেন মেয়েদের নাই। ছেলেদের তো ছেলেদের। ছেলেদেরকে আমি তো তেমন দোষই দেই না। বিকজ আমার কাছে মনে হয় যে ওদেরকে না হয় একটা সিস্টেমের মধ্যে ঢেলে ওদেরকে এরকম বানায় ফেলছে। যে ওরা শুধু শোষকই হবে। কিন্তু যেইসব মেয়েরা বেসিক্যালি শোষক, যেসব মেয়েরা এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার পার্ট হয়ে মেয়েদেরকে টর্চার করে, তারা বেশি বিভৎস। প্যাট্রিয়ার্কি ফ্ল্যাগ বেয়ারার হ্যাঁ, তো মানে ওইদিকে যাচ্ছে ওরা আরকি। ওরা ওরাও ওরা কোনো না কোনো বিভৎস। জায়গায় তো ওরাও তো ভিকটিম, হ্যাঁ, মানে দিন মানে শেষে মনে কিন্তু হয় না? ওরা অনেক বিভৎস। ওরা অবশ্যই ভিকটিম। আমি ছেলেদেরকেও ভিকটিমই বলি। কারণ আমি শোষক হয়ে আমার কি খুব ফুর্তি লাগছে? মানে আমার তো মনে হয় না। মানে আমি যদি একটা অন্যায় করি আমার কি খুব মজা লাগবে? আমার কাছে এটা মনে হয় না। মানে আমি আ আ যদিও আমি বুঝি না। আমার কাছে মনে হয় যে যারা ধরো আমি ব্যাংক লোনের টাকা দিতে হবে এই ভয়ে আমার আমার কিন্তু নিজের গাড়ি নাই। বিকজ আমি ব্যাংক লোন নিবো, তারপর ওই টাকা যে আমি ফেরত দিতে না পারি। আর যারা ধরো এই যে কয়েকশো মানে কোটি টাকা ব্যাংক লোন নিয়ে সমানে ফুর্তি করে বেড়াচ্ছে, তারা কেমনে ঘুমায় আমার এটা জানার খুব না, ইচ্ছা। আপনিও তো ২০০ কোটি টাকা নিয়ে বসে আছেন। ২০০ কোটি যদি এটা তো আর আমি মহাশূন্যে ব্যাংক আছে, থেকে নেই নাই। কিন্তু এই যে এটা আপনি তো যে আমাকে এমনি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ইনকাম ট্যাক্স কোন রকম কোনো কল-টল আপনি পান নাই? না, না। আ কাজ হচ্ছে না আসলে। হুম, যদি এরকম কিছুই না হয় যে ২০০ কোটি টাকা পাওয়ার পরে হলো যে ইনকাম ট্যাক্সের কলই না হুম, আসে, তাহলে হুম। আসলে কিসের টাকা কামাইলাম? থাকুক আর না থাকুক। না, আর স্পেসে অথচ আছে। আপনি বলছেন ওইসব যে আপনার জায়গায় গাড়ি নেই। এদের কোনো নাই। এনবিআর অফিস-টফিস নাই। নাই। না, স্পেসে তো নাই। আমাকে একটু জানান তো কোথা থেকে পাওয়া যায়, তাহলে হ্যাঁ। আমিও। হ্যাঁ, কিন্তু ওই টাকা তুমি জীবনে কখনো চোখে দেখবা না। তুমি কি এরকম জীবন চাও?
ঠিক আছে, তো মানুষজন বলবে যে 200 কোটি টাকা আছে আমার। তারপর যখন ওই বলবো দিন আমার তো গাড়ি নেই, তখন বলবে যে মিথ্যা কথা বলছে, সিআই এর সেটা চর। ওই দিন আমার একটা কো অ্যাক্টর তো এরকম বিভিন্ন ওই যে ফেসবুকে বিভিন্ন রকম আসে না, তো এরকম আসছে যে কার কত টাকা আছে, তো আমাকে দিছে ৭৬ কোটি টাকা আর ওকে দিছে ৮০ লাখ টাকা। তো এখনো বলতেছে বাঁধন আপু জাস্ট আমি একটু সুতির শাড়ি পরি বলে আমাকে ৮০ লাখ টাকা দিল আর তোমাকে ৭৬ কোটি টাকা দিল। আমি বললাম দেখ আমার চেহারার মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে, যখন দিচ্ছে তখনও কিন্তু কোটি টাকার নিচে দিচ্ছে না, আর তোকে দেখ তোরে ৮০ লাখ টাকা দিল, এটা কোনো কথা? কিন্তু ওর নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে, মানে ও নিজে টাকা ইনকাম করে নিজের গাড়ি বাড়ি করে ফেলছে, আর আমি হইতেছি কিছুই করি না, আমাকে বলছে আমার হ্যাঁ 76। সব ইন্ডাস্ট্রিতে হলো যে এই যে টাকা পয়সার কথা যেহেতু বলতেছি, এবার আরেকটু টাকা পয়সার কথা বলি। আর একটু প্লিজ। হ্যাঁ, ভালোই টাকা পয়সার লাগতেছে কথা শুনতে টাকা খুব পয়সা, ভালো হ্যাঁ লাগে আসলে। নিজের না থাকলে সবই ভালো লাগে। হ্যাঁ অন্যের আমারটা আমি বললাম আমার জন্য। আমারও আমারও। এই যে ইন্ডাস্ট্রিতে হলো যে আমরা দেখি মাঝে মধ্যে অমুক হিরো এত টাকা, এত কোটি টাকা হ্যাঁ হলো যে হ্যাঁ পারিশ্রমিক নিছে, অমুক হিরোইনের ব্যাপারে এমন তো হুম খুব একটা কম পাওয়া যায়। বাট এই যে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কিন্তু কথা হুম হচ্ছে, হুম। টালিউড বলি, হ্যাঁ, ডালিউড হ্যাঁ, বলি, সব সব জায়গায় জায়গায়। এই পে এটা আমি ডিসপ্যারিটি নিয়ে আমি কিন্তু বেশ কথা একদম হচ্ছে। আমি যখন আমার একটা লেখা গিয়েছিল এই ফিমেল মানে লিডের হুম, ক্যারেক্টার গুলো নিয়ে এবং মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মেয়েদের অবস্থান নিয়ে। তো তখন আমি ওখানে এটা উল্লেখ করেছি যে আমাদের এখানে ধরো হাতে গোনা ২-১ জন মেয়ে আর্টিস্ট হয়তো বা যেই ছেলেটা যে রেমুনারেশন পায় সেই রেমুনারেশন পায়। ফিল্মে না, মানে নাটকে নাটকে বা নাটকে ওয়েবে, হুম হ্যাঁ? হুম হুম। কিন্তু এছাড়া তুমি নরমালিও যদি চিন্তা করো তাহলে আমরা কিন্তু সেই রেমুনারেশন কাছাকাছিও পাই না। নাটক একই সাথে হয়তো কাজ করা শুরু হ্যাঁ, করছে, একই সাথে একই ছেলেটার সব, মেয়েটা হ্যাঁ, একই কিন্তু নাটক দিয়ে শুরু করছে, কিন্তু তাদের মাঝখানে কিন্তু বিশাল বড় একদম, একটা পে একদম, গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। মেয়েটা হয়তো পার ডে হ্যাঁ। বা পার প্রজেক্ট এটা পাচ্ছে ওটা। তো এই ডিসপ্যারিটি কি আমাদের আসলে কমানো উচিত না, বা কি 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 কাদের আসলে আগে আসতে হবে বলেন তো এটা করতে? এটার জন্য রাষ্ট্রকে আগে আসতে হবে। কিন্তু রাষ্ট্র লোকে তো বলে ব্যবস্থা যে আসলে নারীদের হলো যে আহ, দর্শক টেনে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই, এই জন্য হলো যে ছেলেদের আছে, ছেলেদের উপর ফ্যান্ডম স্টারডম এটা সেটার কারণে আসলে তারা হ্যাঁ, নিয়ে তো যেতে পারে, এই তারা টাকা এই বেশি পায়। এই এইটা তো আমাদের সোশ্যাল সিস্টেমের প্রবলেম। এই সোশ্যাল সিস্টেম কেন এইভাবে তৈরি হচ্ছে যেখানে একটা পুরুষ শুধুমাত্র দর্শককে টানতে পারবে, এই একটা সাপ্লাই নারী পারবে ডিমান্ডের না। ব্যাপারটা হয়ে দাঁড়াইছে এখন। না, না, এসব সব ধোঁকাবাজি কথা। সো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের একটা অনেক বড় ভূমিকা পালন করতে হবে যে মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে সেটা চেঞ্জ করতে হবে এবং ধরো এই যে রাফিদের মতো ডিরেক্টরদেরকে এগিয়ে আসতে হবে। যারা ধরো এখন ধরো টুসি ওই অর্থে কিন্তু কমার্শিয়ালি কোনো সাকসেসফুল অ্যাক্ট্রেস না। ও কিন্তু দুর্দান্ত অ্যাক্ট্রেস। ওর একটা সিনেমা আমি নেদারল্যান্ডসে দেখেছি যেটা কোরবানি ঈদে রিলিজ হবে 'রোইদ'। অসাধারণ অভিনয় করেছে, হ্যাঁ? সো ওইরকম একটা অ্যাক্ট্রেসকে নিয়ে আসলে রায়হান রাফির মতো একটা কমার্শিয়ালি হিট সিনেমার ডিরেক্টর যদি এরকম একটা সিনেমা বানাতে পারে, ডেফিনিটলি এইভাবে করেই দর্শকের টেস্ট চেঞ্জ হবে এবং দর্শক ভাববে যে না আমরা আসলে এই ধরনের সিনেমাও দেখতে যেতে পারি। এবং একজন হিরোর উপর বেস করে বা ২ জন হিরোর উপর বেস করে পুরো ইন্ডাস্ট্রি চলতে পারে না। তাহলে তো ইন্ডাস্ট্রি পঙ্গু হয়ে যাবে। সো আমরা কি আসলে পঙ্গুত্ব গ্রহণ করতে চাই নাকি আসলে আমরা ইন্ডাস্ট্রি চেঞ্জ চাই? এটাও আসলে বুঝার একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনাকে তো অনেক ধন্যবাদ, কিন্তু আমরা এই মুহূর্তে ভাবতেছি আমরা একটু একটা ফান সেগমেন্টে চলে যাই, হ্যাঁ, চলেন। চলো, চলো। মানে এত সিরিয়াস কথা কথা বলছি, বলছি। এত কথা বলছি। জেরি তোমার এটা যদি ২ পর্ব হইছে মাইর খাবা কিন্তু। এটা এক পর্বই ১ হবে, পর্ব। আমি বলছি এক পর্বই হবে। আচ্ছা ঠিক আছে। আমরা একটা অন্য সেগমেন্টে হ্যাঁ, চলে যাই। আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ারের মতো গেম খেলবো, যেটার নাম আচ্ছা। ক্যাচ অর ডিচ। হ্যাঁ, তো আমি আপনাকে কয়েকটা খুব অল্প প্রশ্ন করবো, কিন্তু আপনি এক কথায় উত্তর দেবেন আচ্ছা। আমাকে। ঠিক আছে। ঠিক আছে? আপু, উত্তর কিন্তু ডিচ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। ডিচ করলে কি হবে? আমি কষ্ট পাবো। ইজন্ট ইট এনাফ? আচ্ছা ঠিক আছে, যা দিলাম না কষ্ট। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, ইন্ডাস্ট্রিতে এমন একজন মানুষ যার সাথে আপনি কাজ করতে চান না, লাইক নো, আই হ্যাভ নো ইন্টারেস্ট, স্পেসিফিক থাকে না যে কাজ করতে চাই না, অপছন্দের মানুষ আ আছে এমন? এরকম নাই। বিকজ আমার কাছে কো-অ্যাক্টর মানে কো-অ্যাক্টর। মানে কো-অ্যাক্টরের সাথে মানে অ্যাক্টর হইতে হবে তা না, মানে না খুব ডিরেক্টরও খারাপ না, করছে আপনার সঙ্গে, অনেক খুব অনেক ইয়ে হয়েছে, ডিরেক্টর আছে। না আমি ওদেরকে তো নিজ গুণে মাফ করে দিছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আমি মানুষকে। তো এরকম কেউ নাই আপনার? না। আচ্ছা, সাদ ভাইয়ের বাইরে, হুম। কারণ বাইরে দিতে হলো কারণ আপনি যা বললেই আপনি সাদ ভাইয়ের নাম বলে হ্যাঁ, দেবেন, হ্যাঁ। তার বাইরে প্রিয় নির্মাতা? বিশাল ভারদ্বাজ। ইন্ডাস্ট্রির ভেতর আপু? ও আচ্ছা ইন্ডাস্ট্রির সেফ ভিতরে আনসার হয়ে গেল। তানিম নূর। তানিম নূর। আহ, শাকিব খানের কোন নায়িকাকে দেখে মনে হয়েছে যে আমি এর চেয়ে ভালো করতাম? আমার ওর কোনো নায়িকা মানে উনার কোনো নায়িকা হওয়ার কখনো ইচ্ছা হয় নাই। সো আমি জানি না যে এর চেয়ে বেটার করতাম কিনা।
আপনি সিনেমা দেখেননি এরকম মানে একটা? ওইভাবে দেখি নাই, কিন্তু কখনো মনে হয় নাই ওই নায়িকারা যে ক্যারেক্টার গুলো করে সেগুলো আমি করতে পারি আর কি। আচ্ছা, কোন অভিনেতার সাথে কাজ করতে করতে প্রেম পড়ে গেছেন অলমোস্ট, এমন কেউ আছে? মানে তাবু ছাড়া। অভিনেতা না, মানে অভিনেত্রী অভিনেতার হতে পারে, অভিনেতার সাথে পড়ি নাই, বাট ডিরেক্টরের প্রেমে পড়েছি, হ্যাঁ। ডিরেক্টরের প্রেমে পড়ে গেছেন। আমাদের কি নামটা বলা যাবে? অলমোস্ট সবাই জানে এখন, যেহেতু ব্রেকআপ হয়ে গেছে নাম না বলাই ভালো। আচ্ছা। পরে ভাববে যে আমাকে শুধু শুধু মানুষের কাছে এরকম করলো। আচ্ছা। আ এবার আসি। ২ জনই আপনার পছন্দের অভিনেতা। কিন্তু আমি বলব যে যদি আপনাকে বলা হয় একজনকে চুজ করে নিতে, চঞ্চল চৌধুরী নাকি মোশাররফ করিম? মোশাররফ করিম। আচ্ছা। আপনাকে আরেকটা শেষ প্রশ্ন করব আমি। সেটা হলো যে যদিও জয়া আহসান আপনার সমসাময়িক না, তিনি আপনার আপু। তারপরেও থাকে না, জয়া আহসান আমাদের হুম, ইন্ডাস্ট্রিতে এত ভালো, ভালো সিনেমাকে দিয়েছেন। যদি তার এমন একটা চরিত্র, যে হুম, চরিত্রটা হলো যে আপুর এই চরিত্রটা আমি করতে পারতাম বা করতে হুম, ইচ্ছে হয়েছে এমন হুম। কোনো সিনেমাতে? উনি একটা ইন্ডিয়ান কাজ করেছে। মেঘে ঢাকা উম শহর বা এরকম কিছু। ওই সিনেমাটার নামটা আমি ভুলে হুম, গেছি। হুম। একটা উম মানে শারীরিকভাবে প্রতিবন্ধী একটা বাচ্চার মা হিসেবে। ওই ক্যারেক্টারটা আমাকে খুবই, মানে আমি মুভড হয়েছি ওনার ওই চরিত্রটা দেখে। আমার মনে হয়েছে যে ওরকম একটা চরিত্র যদি আমি করতে পারতাম। হ্যাঁ, ডেফিনিটলি। তাহলে হয়তো আপনার হুম। ভালো লাগতো। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আজমির কি হক আমি বাঁধন আপা। উইন করেছি? Uh, you own me. অহ! Isn't it enough? I told you. নাইস, নাইস। I'm not a prize, but guess what? হ্যাঁ। You already said I'm cute. হ্যাঁ, তুমি শুধু কিউট না, তুমি অনেক ট্যালেন্টেড অ্যান্ড তোমার উপস্থাপনা আমার খুবই পছন্দ। মানে তুমি যখন আগে শো গুলা করতা, যেটা হয় যে ভারী, ভারী কথা খুব সিরিয়াস মুডে শুনতে খুব, মানে হয় না যে আচ্ছা ঠিক আছে বোরিং লাগে। বাট তুমি খুবই সিরিয়াস কিছু কথা এত ফান মুডে বলতা যে যেটা দেখে আমার কাছে মনে হয় যে আমার দেখতে আগ্রহটা তৈরি হয়েছে। সো আমরা চেষ্টা করি বা আমি চেষ্টা করি, হুম, আমার পুরো হুম। টিম সবাই মিলে না, না, চেষ্টা করে। তোমরা এটা সফল হয়েছো। বনলতা এক্সপ্রেসের অলরেডি সফলতা চলছে, কিন্তু আরো উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি তানিম নূরের পুরো টিমের, এবং আজমেরি হক বাঁধনের ব্যক্তিগত জীবন এবং অন্যান্য সব জীবনের জন্য শুভকামনা রইল। আমরা আজকের মতো এখানেই শেষ করব, কিন্তু পরে কোনো দিন আমরা আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো আড্ডায় একদম। কিন্তু একদম বসবো। আজমেরি হক বাঁধন কিন্তু বলেছে আমাকে কিউট লাগছে, আর এই যে কিউট লাগছে আমাকে, এর ক্রেডিট কিছুটা তো আমার, কিন্তু বাকি ক্রেডিটটা যাবে ইলুমে বিউটি সালনের। তারা আমাদের মেকওভার পার্টনার। দর্শক, রেড কার্পেট উইথ জেরির আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো দুর্দান্ত টপিকে। এবং আমাদের শো নিয়ে যদি কোনো রকম কোনো মতামত থাকে আপনাদের, কমেন্ট বিলো।